দরজার কাছে কেন দাঁড়িয়ে আছো তুলি? আমি কি বাঘ নাকি ভাল্লুক যে খেয়ে ফেলবো? কাছে এসো। না মানে আমি আসলে আসলে কি? লজ্জা করছে নাকি ভয়? কোনটা? দুটোই। ও আচ্ছা। আমার পিচ্চি বউটার দেখি অনেক লজ্জা, কিন্তু এই লাল বেনারসি আর গয়নায় তোমাকে তো আজ আর পিচ্চি মনে হচ্ছে না। মনে হচ্ছে পূর্ণবতী এক নারী, যার চোখের দিকে তাকালে নেশা ধরে যায়। ধুস, তুমি আমাকে পচাচ্ছ তাই না? পচাবো কেন? নিজের বউয়ের প্রশংসা করছি। সাহস করে আর একটু কাছে এসো তো দেখি। নাকি আমাকেই উঠে যেতে হবে? না না, তুমি বসো, আমি আসছি। এত আস্তে হাঁটলে তো রাত শেষ হয়ে যাবে মহারানী। এসো। আয়ানের গভীর আর ভরাট কণ্ঠস্বরে এক অজানা শিহরণে কেঁপে উঠল তুলির শরীর। চৌধুরী ভিলার দোতলায় এই বিশাল বেডরুমটা আজ রজনীগন্ধা আর গোলাপের পাপড়ি দিয়ে সাজানো। নীলচে ডিম লাইটের মায়াবী আলোয় পরিবেশটা এমনিতে নেশাতুর হয়ে আছে। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। জানালার কাছে বৃষ্টির ফোঁটার একটানা আওয়াজ যেন ভেতরের নিস্তব্ধতা আর উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। আয়ান আজ আর সেই গম্ভীর বিজনেস টাইকুন নয়। তার চোখে আজ শুধুই মুগ্ধতা। সে খাটের মাঝখানে বসে আছে, পরনে সাদা সিল্কের পাঞ্জাবি আর পায়জামা। তার সুঠাম দেহে গঠন পাঞ্জাবির উপর দিয়েও স্পষ্ট। তুলি ধীর পায়ে অনেকটা দুরু দুরু বুকে এগিয়ে আসে, আয়নের সামনে দাঁড়ালো। তার হৃৎপিণ্ডটা যেন বুকের ভেতর হাতুড়ে পেটাচ্ছে। আয়ান এক মুহূর্ত দেরি না করে তুলির হাতটা ধরে হ্যাঁচকা টান দিল। তুলি সামলাতে না পেরে সোজা গিয়ে পড়ল আয়ানের বুকের ওপর। এই কি করছো? ব্যথা পাবো তো। ব্যথা পাবে না? আমি আছি তো। ব্যথা দিতে কি তোমাকে কাছে টেনেছি? ছাড়ো প্লিজ, আমার দম বন্ধ হয়ে আসছে। তুমি এভাবে ধরলে আমি নিঃশ্বাস নেব কিভাবে? আজ তো দম বন্ধ হওয়ারই রাত তুলি। এত সহজে কি ছাড়া যায়? কতদিন অপেক্ষা করেছি এই দিনটার জন্য জানো? নাকি ভাবছো মা জোর করে বিয়ে দিয়েছে বলে আমি অখুশি? তুমি মিথ্যা বলছো। তুমি তো আমাকে পছন্দই করতে না। আমি তো বাচ্চা, আমার সাথে কি তোমার যায়? বোকা মেয়ে। মা জোর করে বিয়ে দিলেও মনটা কি জোর করে দেওয়া যায়? তোমাকে প্রথম যেদিন ভার্সিটির গেটে দেখেছিলাম, সেদিনই এই পিচ্চি মেয়েটা আমার মন চুরি করে নিয়েছিল। বিশ্বাস হচ্ছে না? না হচ্ছে না, প্রমাণ দাও। বিজনেসম্যানদের কথায় নাকি বিশ্বাস করতে নেই? প্রমাণ? মুখে বলা প্রমাণে বিশ্বাস নেই? তাহলে অন্য প্রমাণ দিতে হবে, যে প্রমাণে কোনো খাদ নেই। আয়ান আর কোনো কথা বলার সুযোগ দিল না তুলিকে। সে আলতো করে তুলির কোমর জড়িয়ে ধরে তাকে বিছানায় শুইয়ে দিল। তুলির খোলা চুলগুলো কালো মেঘের মতো ছড়িয়ে পড়ল লাল চাদরের ওপর। আয়ান তার শরীরের ভার তুলির ওপর চাপিয়ে দিল না, কিন্তু খুব কাছে মুখ নিয়ে এলো। দুজনে নিঃশ্বাস একে অপরের মুখে লাগাচ্ছে। তুলির ঘন পাপড়িগুলো কাঁপছে, ঠোঁট দুটো শুকিয়ে আসছে উত্তেজনায়। আয়ান আলতো করে নিজের তর্জনী দিয়ে তুলির গালের উপর থেকে একগোছা চুল সরিয়ে কানের পেছনে গুঁজে দিল। তার হাতের উষ্ণ স্পর্শ তুলে শিউরে উঠল। আয়ান তার গম্ভীর কালো চোখ দিয়ে তুলির চোখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। সেই চাহনিতে এত তীব্র ভালোবাসার অধিকার বোধ ছিল যে তুলি চাইলেও চোখ সরাতে পারল না। বাইরে বৃষ্টির শব্দ ঝাঁপিয়ে তখন ঘরের ভেতর দুটি হৃদয় ধরফরানি যেন প্রধান হয়ে উঠল। এখন বিশ্বাস হচ্ছে নাকি আরও প্রমাণের দরকার? উফ, তুমি বড্ড বেশি কথা বলো আয়ান। প্রমাণ দিতে গিয়ে কথা বলছো কেন? কথা তো শুরুই করিনি এখনো। আজ সারা রাত শুধু ভালোবাসা হবে, কোনো কথা হবে না। তুমি তৈরি তো আমার ভালোবাসার অত্যাচার সহ্য করতে? সত্যি? একদম। আই লাভ ইউ, মাই লিটল ওয়াইফ। আই লাভ ইউ টু, মাই রোমান্টিক বর। তুলির এই স্বীকারোক্তিটুকু শোনা মাত্রই আয়ান তার ঠোঁট ডুবিয়ে দিল তুলির ঠোঁটে। বাইরের পৃথিবীতে তখন হয়তো সময় থমকে গেছে, কিন্তু এই চার দেয়ালের মাঝে তখন দুটি শরীর আর দুটি মন একাকার হয়ে যাচ্ছে। আয়নের প্রতিটি স্পর্শে তুলে অনুভব করছে এক নতুন জগৎ, যেখানে শুধু ভালোবাসা আর সুখের অস্তিত্ব। আয়ন খুব যত্ন করে, খুব আলতো করে তার পিচ্চি বউটাকে ভালোবাসতে শুরু করলো। তার স্পর্শে কোনো তাড়াহুড়া নেই, আছে শুধু গভীর আবেশ।
তুলিও তার ছোট ছোট হাত দিয়ে আয়নের গলা জড়িয়ে ধরল। বাসর রাতের এই প্রহরগুলো সাক্ষী হয়ে রইল তাদের গভীর মিলনের। জানালার ভারী পর্দা ভেদ করে সকালের মিষ্টি রোদ এসে পড়ল আয়নের চোখে মুখে। ঘড়ির কাঁটা তখন 8টা ছুঁই ছুঁই। আয়নের আগেই উঠে পড়েছে। সে ফ্রেশ হয়ে অফিসের জন্য তৈরি না হয়ে ক্যাজুয়াল টি শার্ট আর ট্রাউজার পরেছে। তুলি তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। তার মুখের ওপর ভোরের আলো পড়ে এক অদ্ভুত মায়া সৃষ্টি করেছে। আয়ান মুগ্ধ হয়ে কিছুক্ষণ তার ঘুমন্ত পরীর দিকে তাকিয়ে রইল। তারপর আলতো করে তুলির নাকে টোকা দিল। এই যে ঘুম কাতুরে মেয়ে, আর কত ঘুমাবে? সকাল হয়ে গেছে, সূর্য মামা উঠে বসে আছে। আরেকটু প্লিজ, শরীরটা খুব ব্যথা করছে। কাল রাতে তুমি আমাকে একদম ঘুমাতে দাওনি। ওলে বাবালে, আমার বউটার শরীর ব্যথা করছে? দেখি কোথায় ব্যথা, টিপে দেব নাকি আবার কোলে নিয়ে বসে থাকবো? থুর, সরো তো, লজ্জা লাগে না? সকালবেলা এসব কি বলছো? নিজের বউয়ের কাছে আবার লজ্জা কিসের? ওঠো, ফ্রেশ হয়ে নাও। মা নিশ্চয়ই নাস্তার টেবিলে অপেক্ষা করছেন। নতুন বউ বলে কথা, আজ তো তোমার বউ ভাত। ও নো, দেরি হয়ে গেছে। মা নিশ্চয়ই ভাববেন আমি অলস। ছি ছি, প্রথম দিনে এই অবস্থা। মা কিচ্ছু ভাববে না। আমি মাকে বলে দিয়েছি আমার বউটা একটু বেশিই ঘুমায়। নাও ওঠো, আমি তোয়ালে আর কাপড় বের করে রেখেছি। তুলি ধর্মড় করে উঠে বসল। সে অবাক হয়ে দেখল আয়ান তার জন্য সব কিছু গুছিয়ে রেখেছে। বিছানার পাশে টেবিলে তুলির জন্য শাড়ি, গয়না আর তোয়ালে সব পরিপাটি করে রাখা। এমন যত্নশীল স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। তুলি মুগ্ধ হয়ে আয়নের দিকে তাকিয়ে রইল। কি দেখছো ওভাবে? আবার প্রেমে পড়লে নাকি? রোজ পড়ি, প্রতি মুহূর্তে পড়ি। তুমি এত ভালো কেন আয়ান? কারণ তুমি আমার জীবনের সবচেয়ে দামি উপহার। যাও, এবার তৈরি হয়ে নাও, আমি নিচে যাচ্ছি। তুমি আমাকে রেখে যাবে না। আমি তোমার সাথেই যাব। একা যেতে লজ্জা করবে। আচ্ছা বাবা, যাব না। তুমি রেডি হও, আমি বারান্দায় অপেক্ষা করছি। আয়ান মুচকে হেসে বারান্দার দিকে পা বাড়ালো। তুলি বিছানা থেকে নামার সময় দেখলো তার পায়ের কাছে একগুচ্ছ তাজা লাল গোলাপ রাখা, সাথে একটা ছোট চিরকুট। গুড মর্নিং জান পাখি, আজকের দিনটা তোমার মতোই সুন্দর হোক। তুলির মনটা খুশিতে নেচে উঠল। সে গোলাপগুলো বুকে জড়িয়ে ধরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। গলার কাছে আয়নের ভালোবাসার কিছু চিহ্ন স্পষ্ট হয়ে আছে। তুলি লজ্জা পেয়ে ওড়না দিয়ে সেটা ঢাকার চেষ্টা করলো, কিন্তু তার ঠোঁটের কোণে বিজয়ের হাসি লেগে রইল। চৌধুরী বাড়ির ডাইনিং টেবিলে তখন বেশ হইচই। ঘড়িতে 9টা বেজে গেছে। আশরাফ চৌধুরী খবর কাগজ পড়ছেন। রেহানা বেগম গরম লুচি ভাজছে। আয়নের ছোট ভাই নিহাল আর ভাবি সাদিয়া টেবিলে বসে অপেক্ষা করছে। সিঁড়ি দিয়ে নামলো তুলি আর আয়ান। তুলি হালকা আকাশি রঙের একটা জামদানি শাড়ি পরেছে, চুলে খোপা, কপালে ছোট্ট টিপ। তাকে দেখে মনে হচ্ছে যেন সদ্য ফোটা কোনো ফুল। আসসালামু আলাইকুম বাবা। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। এসো মা, আমার পাশে বসো। তোমাকে খুব সুন্দর লাগছে। কাল রাতে ঘুম ভালো হয়েছে তোমার? মাশাআল্লাহ, আমাদের বাড়ির লক্ষ্মী। ভাইয়া চোখ সরাও, বউটা তোমারই, কেউ নিয়ে যাবে না। যেভাবে আগলে রেখেছো মনে হচ্ছে বডিগার্ড। সাদিয়ার কথায় তুলি লজ্জায় লাল হয়ে গেল। সে আয়ানের দিকে তাকাতে পারছে না। আয়ান কিন্তু নির্লজ্জের মতো তুলির দিকেই তাকিয়ে আছে, তার চোখে দুষ্টুমি। ভাবি, আমার বউকে আমি দেখবো না তো কি পাশের বাড়ির লোক দেখবে? আর বডিগার্ড তো হতেই হবে, যা চঞ্চল মেয়ে। উফ, রোমান্স, সকালে উঠে রোমান্স! আমার তো হিংসে গা জ্বলছে। মা, আমাকে একটা বিয়ে দাও না প্লিজ, ভাইয়াকে দেখে আর সহ্য হচ্ছে না। তুই আগে পাস কর, তারপর বিয়ে। এখন চুপচাপ খা। তুলিমা, তুমি কিছু খাবে না? লজ্জা করো না, নিজের বাড়ি মনে করে খাবে। না মা, আমি খাবো। আসলে আমার খুব ক্ষুধা পেয়েছে। তুলি কথা বলতে গিয়ে আটকে গেল, কারণ টেবিলের নিচে আয়ান তার পায়ের উপর পা তুলে দিয়েছে। তুলি চমকে উঠে আয়ানের দিকে তাকালো। আয়ান নির্বিকার ভঙ্গিতে কফি খাচ্ছে, যেন সে কিছুই করেনি। তুলি পা সরানোর চেষ্টা করলো, কিন্তু আয়ান আরও শক্ত করে চেপে ধরল। সবার সামনে গোপন দুষ্টুমি তুলির হৃদস্পন্দন বাড়িয়ে দিল। তুলি অসহায় চোখে আয়ানের দিকে তাকালো, কিন্তু আয়ান মিটিমিটি হাসছে। তুলি, লুচি নাও। মা, ওকে মাংসটা দাও, ও মাংস পছন্দ করে। আর হ্যাঁ, কফিটা আমি বানিয়ে দিচ্ছি। পা সরাও, সবাই দেখবে তো। তুমি কি পাগল হলে? কেউ দেখবে না, টেবিল ক্লথ আছে। আর পাগল তো তুমিই করেছো।
তুলি হাল ছেড়ে দিয়ে চুপচাপ খেতে শুরু করলো, কিন্তু তার খাওয়ার চেয়ে বেশি মনোযোগ তখন টেবিলের নিচে আয়ানের পায়ের স্পর্শে। আয়ান মাঝে মাঝে তার পায়ে সুসই দিচ্ছে, যা তুলিকে অস্থির করে তুলেছে। কোনো মতে খাওয়া শেষ করে তুলি উঠে দাঁড়ালো। মা, আমার খাওয়া শেষ। আমি কি একটু কিচেনে যাব হেল্প করতে? আরে না না, আজ তোমাকে কিচ্ছু করতে হবে না। তুমি আজ শুধু বিশ্রাম নাও। আর শোনো, সন্ধ্যায় তোমার বাড়ির সবাই আসবে, তৈরি থেকো। মা, আমি আজ অফিস যাব না, সব মিটিং ক্যান্সেল করে দিয়েছি। আয়ানের এই ঘোষণায় সবাই অবাক হয়ে গেল। আয়ান চৌধুরী, যে কিনা কাজের পাগল, সে অফিস যাবে না? আশরাফ চৌধুরী চশমার উপর দিয়ে তাকালেন। কেন, কোনো সমস্যা? শরীর খারাপ নাকি কোনো জরুরি কাজ আছে? না বাবা, শরীর ঠিক আছে। আসলে ভাবছিলাম আজ তুলিকে নিয়ে একটু সময় কাটাবো। ও তো নতুন এসেছে, বাড়িটাও ভালো করে চেনে না। ওরে বাবা, ভাইয়া আজ পুরোপুরি রোমান্টিক মুডে আছে। যাও যাও, ঘুরে আসো, ওদের জন্য আইসক্রিম এনো। খুব ভালো সিদ্ধান্ত। যাও ঘরে গিয়ে বসো, মেয়েটাকে একটু সময় দাও। তুলি অবাক হয়ে আয়ানের দিকে তাকালো। সে ভাবতেই পারেনি আয়ান তার ছোট্ট অফিসে ছুটি নেবে। তার মনে হলো সে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে। ডাইনিং টেবিলে খুনসুটি আর নাস্তা শেষ করে দুপুর গড়িয়ে তখন 12টা। বাইরের কড়া রোদ জানালা ভেদ করে বেডরুমের মেঝেতে লুটিয়ে পড়েছে। এসি চলছে মৃদুলয়ে। আয়ান আর তুলি এখন নিজেদের ঘরে। তুলি এখনো বিশ্বাস করতে পারছে না যে কাজের পাগল আয়ান আজ সত্যি সত্যি অফিস যায়নি। সে অবাক হয়ে আয়ানের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, তুমি সত্যি অফিসে যাওনি আমার জন্য, নাকি অন্য কোনো কারণ আছে? সত্যি করে বলো তো। অন্য কারণ তো অবশ্যই আছে। কি কারণ? কারণটা হলো আমি তোমাকে এক মুহূর্তের জন্যেও চোখের আড়াল করতে চাইছিলাম না। অফিসে গেলে ফাইলের ভিড়ে তোমাকে মিস করতাম। তার চেয়ে বরং সারাদিন তোমার চোখের দিকে তাকিয়ে থাকি। এই যে তোমার চোখের কাজল, কপালে টিপ, এগুলো কি মিস করা যায়? উফ, তুমি এত সুন্দর করে কথা বলো কেন? আমার তো হার্ট অ্যাটাক হবে। এত ভালোবাসা আমি রাখবো কোথায়? হার্ট অ্যাটাক হতে দেব না। আমি তো ডাক্তার হয়ে তোমার হার্টবিট চেক করব। এসো তো দেখি। আয়ান সোফায় আদর্শ হয়ে বসেছিল। তুলি তার পাশে দাঁড়িয়ে জানালার পর্দা ঠিক করছিল। আয়ান হুট করে তুলির হাত ধরে টেনে নিজের কোলের ওপর বসিয়ে নিল। তুলি লজ্জায় কুঁকড়ে গেল। দিনের বেলা দরজা খোলা, কেউ চলে আসতে পারে। আয়ান, কেউ এসে পড়বে তো? ছাড়ো, দরজাটা অন্তত বন্ধ করো। আমার বেডরুমে কেউ নক না করে আসে না, আর আসলেও দেখুক। আমি তো নিজের বউকেই কোলে নিয়েছি, অন্যের বউকে তো না। আর দরজা বন্ধ করলে তো তুমি আরো ভয় পাবে। তুমি একদম অসভ্য হয়ে গেছো। বিয়ের আগে তো এমন ছিলে না। অসভ্য তো এখনো হইনি, হতে কতক্ষণ? বিয়ের আগে তো তুমি পর ছিলে, এখন আপন। আয়ান তুলির ঘাড়ে মুখ গুজে দিল। তার গরম নিঃশ্বাস তুলির ঘাড়ে লাগতেই তুলি শিউরে উঠল। সে আয়ানের চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। আয়ান বাচ্চাদের মতো তুলির বুকে মাথা রেখে শান্তি খুঁজছে। এই গম্ভীর মানুষটার ভিতরে যে এতটা ভালোবাসা লুকিয়েছিল তা তুলি আগে কখনোই ভাবেনি। তুলি আয়ানের চুলে বিলি কাটতে কাটতে হালতো করে বলল, জানো আয়ান, আমার খুব ভয় লাগতো তোমাকে নিয়ে। সবাই বলতো তুমি খুব রাগী। আর এখন? এখন মনে হচ্ছে তুমি একটা আস্ত টেডি বিয়ার। খুব আদর করতে ইচ্ছে করে। তাই? তাহলে আদর করো, আমি না করছি না তো। ফুট, তুমি সবসময় সুযোগ খোঁজো। তুলি, একটা গান শোনাবে? এই দুপুরে তোমার গান শুনতে খুব ইচ্ছে করছে। গান? আমি তো ভালো গান গাইতে পারি না। তুমি হাসবে। হাসবো না, প্রমিস। যা পারো তাই শোনাও, তোমার গলার স্বর আমার খুব ভালো লাগে। আচ্ছা। ভালোবাসি, বড় ভালোবাসি। তুলি গুনগুন করে গাইতে শুরু করলো। আয়ান চোখ বন্ধ করে শুনছে। দুপুরের অলস সময়টা তাদের ভালোবাসার রঙে রঙিন হয়ে উঠছে। তাদের এই ছোট ছোট রোমান্টিক মুহূর্তগুলোই তাদের সম্পর্কের ভিত্তি মজবুত করে দিচ্ছে। তবে তারা জানে না তাদের এই সুখের সংসারে খুব শীঘ্রই একটা বড় ঝড় আসতে চলেছে। দরজার বাহিরে করিডোরে দাঁড়িয়ে কেউ একজন আড়িপিঠে সব শুনছিল। সাদিয়ার খালাতো বোন শায়লা। শায়লা অনেকদিন ধরে আয়ানকে পছন্দ করত, কিন্তু আয়ান তাকে পাত্তা দেয়নি। আজ সকালে সে বেড়াতে এসেছে, আর এসেই আয়ানের এই সুখী জীবন আর তুলির প্রতি ভালোবাসা দেখে তার বুকে হিংসার আগুন জ্বলে উঠল। বাহ, পিচ্ছি মেয়ের রোমান্টিক পর দেখাচ্ছি মজা।
এই রোমান্স কতদিন থাকে আমিও দেখব। আয়ান শুধু আমার, এই বাচ্চা মেয়েটা আয়নের চক্ষুই না। শায়লা সেখান থেকে সরে গেল, কিন্তু তার মনের বিষাক্ত পরিকল্পনা রয়ে গেল। আয়না তুলির ভালোবাসার সামনে কি শায়লার ষড়যন্ত্র টিকবে, নাকি তাদের সম্পর্কে ফাটল ধরবে? সামনের দিনগুলো হয়তো খুব সহজ হবে না তুলির জন্য। এদিকে দুপুরের অলস সময়টা পার করে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। চৌধুরী ভিলার বিশাল ড্রয়িং রুমে আজ উৎসবের আমেজ। ঝাড়বাতিগুলোর আলোয় পুরো ঘরটা ঝলমল করছে। আজ তুলির বাড়ির লোকজন আসছে, তাই রান্না বান্নার এলাহি আয়োজন। কিচেন থেকে ভেসে আসছে পোলাও আর রোস্টের সুঘ্রাণ। রেহানা বেগম ব্যস্ত হয়ে তদারকি করছেন। ওদিকে দোতলার ঘরে তখনও চলছে সাজগোজের ধুম। তুলি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের চুলগুলো ঠিক করার চেষ্টা করছে, কিন্তু বারবার শাড়ির আঁচলটা পড়ে যাচ্ছে। তার পরনে আজ গাঢ় নীল রঙের একটা বেনারসি, সাথে মানানসই সোনার গয়না। তাকে দেখাচ্ছে যেন নীল পরীর মতো, কিন্তু তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। সে কিছুতেই শাড়ির কুচিগুলো ঠিক করতে পারছে না। উফ, এই শাড়ি পরাটা এত কষ্টের কেন? মাঝে কেন বললো শাড়ি পরতে হবে? সালোয়ার কামিজ পরলে কি হতো? সালোয়ার কামিজ পরলে তোমাকে পিচ্ছি লাগতো, আর শাড়ি পরলে মনে হচ্ছে আমার রাজরানী। আয়ান কখন যে বাথরুম থেকে বেরিয়ে পেছনে এসে দাঁড়িয়েছে তুলি টেরই পায়নি। আয়নের পরনে আজ নীল রঙের পাঞ্জাবি, যা তুলির শাড়ির সাথে ম্যাচিং করা। ভেজা চুলে তাকে দারুণ আকর্ষণীয় লাগছে। আয়ান আয়নার ভেতর দিয়ে তুলির চোখের দিকে তাকালো। তুলি লজ্জায় চোখ নামিয়ে নিল। তুমি সবসময় এমন চুপি চুপি আসো কেন? আমি ভয় পাই তো। আর দেখো না, শাড়িটা কিছুতেই ঠিক হচ্ছে না, কুচিগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে। ভয় পাওয়ার কি আছে? আমি তো তোমার বর, চোর তো নই। আর শাড়ি ঠিক হচ্ছে না, দাঁড়াও আমি ঠিক করে দিচ্ছি। তুমি তুমি শাড়ি পরাতে পারো নাকি? তুমি তো ছেলে মানুষ। তোমার বর সব পারে, বিশ্বাস হচ্ছে না? এসো। আয়ান তুলির হাত থেকে শাড়ির কুচিগুলো নিজের হাতে নিল। তার স্পর্শে তুলির শরীর কেঁপে উঠল। আয়ান খুব যত্ন করে একজন অভিজ্ঞ শিল্পীর মতো কুচিগুলো ভাঁজ করতে লাগলো। আয়ান যখন নিচু হয়ে শাড়িটা ঠিক করছিল, তখন তার নিঃশ্বাস তুলির পেটে এসে লাগছিল। তুলির হৃদস্পন্দন বেড়ে দ্বিগুণ হয়ে গেল। সে শক্ত করে খাটটা ধরে দাঁড়িয়ে রইল যেন পড়ে না যায়। আয়ান শাড়িটা ঠিক করে দিয়ে উঠে দাঁড়ালো এবং তুলির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এখন ঠিক আছে নাকি আর একটু টাইট করে দেব? না না, ঠিক আছে, একদম ঠিক আছে। তুমি সরো, কেউ চলে আসবে। কেউ আসবে না, দরজাটা লক করা আছে। আর আসলেই বা কি, আমি তো আমার বউকেই সাজিয়ে দিচ্ছি। আয়ান তুলির ঘাড়ের উপর থেকে চুলগুলো সরিয়ে দিল। তারপর পকেট থেকে একটা ছোট্ট নীল রঙের টিপ বের করলো। তুলি অবাক হয়ে গেল। এটা কখন কিনলে? আজ সকালে যখন তুমি ঘুমাচ্ছিলে অনলাইন অর্ডার করেছিলাম। নীল শাড়ির সাথে নীল টিপ না হলে কি মানায়? আয়ান খুব সাবধানে তুলির কপালে টিপটা পরিয়ে দিল। তারপর দুহাতে তুলির মুখটা ধরে তার কপালে একটা দীর্ঘ চুমু খেল। তুলি চোখ বন্ধ করে সে আদরটুকু গ্রহণ করলো। তাদের এই মিষ্টি মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হলো না। দরজায় নক করার শব্দ হলো। ভাইয়া ভাবি তোমরা কি বের হবে, নাকি আমরা দরজা ভেঙে ঢুকবো? মেহমানটা চলে এসেছে কিন্তু। নেহালের চিৎকারে তুলি ছিটকে সরে গেল আয়ানের কাছ থেকে। আয়ান বিরক্ত হয়ে দরজার দিকে তাকালো। রোমান্সে 12টা বাজিয়ে দেওয়ার জন্য নেহাল ওস্তাদ। আসছি, তোকে দরজা ভাঙতে হবে না। আয়ান দরজা খুলে দিল। নেহাল আর সাদিয়া দাঁড়িয়ে আছে। সাদিয়া তুলিকে দেখে মুগ্ধ হয়ে গেল। মাশাআল্লাহ, আমাদের পিচ্চি ভাবিকে তো আজ একদম নায়িকার মতন লাগছে। ভাইয়া, তোমার চয়েস আছে বলতে হবে। ম্যাচিং করে পাঞ্জাবি পরা হয়েছে দেখছি। ভাবি, তোমরা কি শুধু পচাতেই এসেছো? চলো নিচে যাই। পচাবো কেন, আমরা তো হিংসে করছি। ভাবি ভাইয়াকে একটু কম পাত্তা দিও, তাহলে মাথায় চড়ে বসবে। উনি তো মাথায় চড়েই আছেন, নামছেন কোথায়? তুলির কথায় সবাই হেসে উঠল। হাসাহাসির মধ্যে তারা নিচে নেমে এলো। ড্রয়িং রুমে তখন তুলির বাবা জামিল সাহেব, মা রাবেয়া খাতুন, বড় বোন তিশা আর দুলাভাই সামির বসে আছেন। সাথে তুলির কাজিন রবিনও এসেছে। রবিন একসময় তুলিকে পছন্দ করত, সেটা পরিবারের কেউ জানে না, শুধু তুলি আর রবিন জানে। রবিনের চোখে মুখে এখনো সেই পুরনো ভালো লাগার রেস দেখা যাচ্ছে।
আয়ান আর তুলি নিচে নামতেই সবাই তাদের দিকে তাকালো। ওরে আমার মা, কত সুন্দর লাগছে তোকে। আয়ান বাবা, এসো। আসসালামু আলাইকুম মা। আসসালামু আলাইকুম বাবা। কেমন আছেন আপনারা? আয়ান এগিয়ে গিয়ে শাশুড়ির পায়ে হাত দিয়ে সালাম করলো, তারপর শ্বশুরের। জামাই সাহেব খুশি হয়ে জামাইকে জড়িয়ে ধরলেন। আয়নের এই বিনয় দেখে তুলির বুকটা গর্বে ভরে গেল। এত বড়লোক বাড়ির ছেলে, অথচ কোনো অহংকার নেই। আমরা ভালো আছি বাবা, তুমি কেমন আছো? কাজের চাপ কেমন? জি বাবা, আপনাদের দোয়াই ভালো। কাজের চাপ তো থাকেই, তবে এখন কয়েকদিন ছুটি নিয়েছি। তুলিকে সময় দেওয়াটা বেশি জরুরি। হো জামাইবাবু দেখে একদম রোমান্টিক হিরো হয়ে গেছে। আমাদের তুলি তো ভাগ্যবতী। কিরে তুলি, বর কেমন আদর করে? তিশা ফিসফিস করে তুলির কানের কথাটা বলতেই তুলি লজ্জায় লাল হয়ে গেল। সে বোনের পিঠে একটা কিল বসিয়ে দিল। আপু, আসতে বলো, সবাই শুনবে তো। শুনুক, নতুন বিয়ে, একটু আদ্র তো হবেই। এমন সময় ড্রয়িং রুমে প্রবেশ করলো শায়লা। শায়লা সাদিয়ার খালাতো বোন, কিন্তু সে নিজেকে এই বাড়ির সদস্যদের চেয়েও বেশি কিছু মনে করে। আজ সেও নীল রঙের একটা সালোয়ার কামিজ পরেছে, যেন ইচ্ছা করে আয়নের সাথে ম্যাচিং করতে চেয়েছে। তার চোখে মুখে একটা কুটিল হাসি। সে সোজা গিয়ে আয়নের পাশে দাঁড়ালো। হ্যাঁ আয়ান, কেমন আছো? আমাকে চিনতে পারছো তো, নাকি বিয়ে করে পুরানো বন্ধুদের ভুলে গেছো? ও শাইলা, কেমন আছো? অনেক দিন পর দেখলাম। আমি তো সবসময়ই থাকি, তুমি তো খেয়াল করো না। আসলে চোখের সামনে যখন নতুন কিছু থাকে, তখন পুরনো দামি জিনিসগুলো মানুষ ভুলে যায়, তাই না? শায়লার কথা একটা খোঁচা দিল। সে নতুন কিছু বলতে তুলিকে আর পুরনো দামি জিনিস বলতে নিজেকে বুঝিয়েছে। তুলি বোকা হতে পারে, কিন্তু মেয়েদের ইনটিউশন খুব প্রখর। সে শায়লার কথার ইঙ্গিতটা বুঝতে পারল। তার মনটা একটু খারাপ হয়ে গেল। আয়ান কিন্তু শায়লার কথায় খুব একটা পাত্তা দিল না। সে তুলির হাত ধরে তাকে সোফায় বসালো। পুরনো জিনিস দামি হতে পারে শাইলা, কিন্তু কিছু জিনিস থাকে যা অমূল্য। তুলি আমার কাছে ঠিক তাই। আয়ানের এই জবাবে শায়লার মুখটা কালো হয়ে গেল। সে ভেবেছিল আয়ান হয়তো তার কথায় সায় দেবে বা অন্তত হাসবে, কিন্তু আয়ান সোজাসুজি বুঝিয়ে দিল তুলির জায়গা তার কাছে কোথায়। দিশা সাদিয়ে মুখ টিপে হাসলো। রবিন এক কোণে বসে সব দেখছিল। সে বুঝতে পারছে তুলি সুখে আছে, কিন্তু তার মনের কোণে কোথাও একটা চিনচেনে ব্যথা। তুলি, তোমার কাজ খুব সুন্দর লাগছে। আয়ন ভাই খুব লাকি। থ্যাংক ইউ রবিন ভাইয়া। তুমি কেমন আছো? চাকরি কেমন চলছে? চলছে একরকম। আসলে জীবনে তো আর গল্পের মতো সুন্দর হয় না সবার জন্য। রবিনের কথায় বিষাদ। আয়ান রবিনের দিকে তাকালো। সে রবিনের চোখের ভাষা পড়তে পারল। পুরুষ মানুষ আরেকজন পুরুষের চোখের ভাষা খুব দ্রুত বুঝতে পারে। আয়ান বুঝতে পারল এই ছেলেটা তুলিকে পছন্দ করত। তার মানে ঈর্ষা জাগলো না, বরং একটা অধিকারবোধ কাজ করলো। সে তুলির কাঁধে হাত রাখলো। রবিন, জীবন গল্পের মতো সুন্দর হয় না ঠিকই, কিন্তু আমরা চাইলে সেটাকে সুন্দর করে তুলতে পারি। যেমন আমি আর তুলি চেষ্টা করছি। তুমিও একদিন কাউকে পেয়ে যাবে যে তোমার জীবনটা সুন্দর করে দেবে। পরিবেশটা একটু ভারী হয়ে যাচ্ছিল। নেহাল বুঝতে পেরে পরিস্থিতি হালকা করার জন্য চেঁচিয়ে উঠল। আরে আমরা কি ওইখানে ফিলোসফি ঝাড়তে এসেছি? খাবার কই? আমার পেটে তো ইঁদুর দৌড়াচ্ছে। মা বাবা দাও। হ্যাঁ, চলো সবাই, খাবার টেবিলে দেওয়া হয়েছে। সবাই ডাইনিং রুমের দিকে এগোলো। শায়লা ইচ্ছে করে আয়নের গা ঘেঁষে হাঁটার চেষ্টা করলো। তুলে একটু পিছিয়ে পড়েছিল তার শাড়ির জন্য। শায়লা সুযোগটা কাজে লাগালো। আয়ান, তোমার মনে আছে ভার্সিটিতে আমরা একবার নীল শাড়ি আর পাঞ্জাবি পরেছিলাম? সবাই ভেবেছিল আমরা কাপল। আজকের দিনটা দেখে সেই কথা মনে পড়ে গেল। শাইলা, ভার্সিটির অনেক স্মৃতি আমার মনে নেই, কারণ আমি অপ্রয়োজনীয় স্মৃতি মনে রাখি না। আর আজ আমি নীল পাঞ্জাবি পরেছি কারণ আমার বউ নীল শাড়ি পরেছে, অন্য কারোর সাথে ম্যাচিং করার জন্য না। আয়ন কথাটা খুব শান্ত গলায় বললেও তার তেজ ছিল স্পষ্ট। শায়লা আবার অপমানিত বোধ করলো। সে মনে মনে প্রতিজ্ঞা করলো আজ সে তুলিকে সবার সামনে ছোট করবেই। সে খেয়াল করলো তুলি শাড়ি সামলাতে গিয়ে একটু হোঁচট কাটছে।
শায়লা দ্রুত এগিয়ে গিয়ে তুলির হাত ধরার ভান করে তার শাড়ির আঁচলে পা দিয়ে দিল। আউচ! তুলি হুমড়ে খেয়ে পড়ার উপক্রম হলো। হাতে থাকা পানির গ্লাসটা ছিটকে গিয়ে পড়লো শায়লার গায়ে। শায়লা নাটকীয়ভাবে চিৎকার করে উঠল। ও মাই গড, আমার ড্রেসটা! তুলি, তুমি কি দেখে চলতে পারো না? অন্ধ নাকি? সরি, আমি ইচ্ছে করে করিনি, শাড়িতে পা আটকে গিয়েছিল। শাড়ি পরতে পারো না যখন, তখন পরো কেন? ছোট লোকেরা দামি জিনিস পরলে যা হয় আর কি। আয়ান, তুমি কিভাবে সহ্য করো এই মেয়েকে? কোনো ম্যানার্স নেই, চলাফেরা করতে পারে না, একদম আনকালচার্ড। শায়লার অপমানজনক কথাগুলো ড্রয়িং রুমে বোমা ফাটানোর মতো শোনালো। তুলির বাবা মা লজ্জায় মাথা নিচু করে ফেললেন। তুলির চোখে পানি টলমল করছে, সে কাঁপছে। নিজের বাড়িতে নিজের স্বামীর সামনে এমন অপমান সে সহ্য করতে পারছে না। আয়ান এতক্ষণ চুপ ছিল, কিন্তু এবার তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে এগিয়ে গিয়ে তুলিকে ধরে দাঁড় করালো। তারপর শায়লার দিকে ঘুরে তাকালো, তার চোখে আগুন। শাইলা, জাস্ট শাট আপ। আয়নের গর্জনে পুরো ঘর স্তব্ধ হয়ে গেল। শায়লাও ভয় পেয়ে গেল। সে আয়নকে কখনো এত রেগে যেতে দেখে। আমার স্ত্রীর ম্যানার্স নিয়ে কথা বলার যোগ্যতা তোমার নেই। আর ছোট লোক কারা জানো? যারা অন্যের ছোটোখাটো ভুলকে বড় করে দেখে এবং মানুষকে অপমান করে আনন্দ পায়। তুলি শাড়ি পরতে পারে কি পারে না সেটা আমার দেখার বিষয়। তোমার ড্রেস নষ্ট হয়েছে, কত দাম ওটার? আমি এখনই চেক লিখে দিচ্ছি। কিন্তু এরপর যদি তুমি তুলির সাথে বা ওর পরিবারকে নিয়ে একটাও বাজে কথা বলো, তাহলে আমি ভুলে যাব যে তুমি আমার ভাবির বোন। গেট আউট অফ মাই সাইট। আয়নের এই রৌদ্র মূর্তি দেখে কেউ কথা বলার সাহস পেল না। সাদিয়া লজ্জিত হয়ে শায়লার হাত ধরল। শায়লা, চলো ভিতরে গিয়ে ড্রেস চেঞ্জ করবি। ভাইয়া সরি, ও আসলে বুঝতে পারিনি। সাদিয়া জোর করে শায়লাকে নিয়ে গেল। শায়লা যাওয়ার সময় দৃষ্টি হেলে গেল তুলির দিকে। তুলি তখনও কাঁদছে। আয়ন সবার সামনেই তুলিকে বুকে জড়িয়ে ধরল। কান্না থামাও তুলি, তোমার চোখের এক ফোঁটা পানি আমার সহ্য হয় না। বোকা মেয়ে, লোকে যা বলবে তাই বিশ্বাস করবে। তুমি আমার কুইন, আর কুইনরা কখনো কাঁদে না। বাবা আয়ান, তুমি আজ আমার মেয়েকে যেভাবে সম্মান দিলে, আমি নিশ্চিন্ত হলাম। আমার মেয়ে তোমার কাছে সুখে থাকবে। বাবা, তুলি এখন শুধু আপনাদের মেয়ে না, ও আমার সম্মান। আর আমার সম্মানের দিকে কেউ আঙুল তুললে আমি সেটা ভেঙে দিতে জানি। চলুন খেতে বসি, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আয়ান পরিবেশটা স্বাভাবিক করার চেষ্টা করলো, কিন্তু শায়লার বিষাক্ত কথাগুলো তুলির মন গেঁথে রইল। খাওয়ার টেবিলে তুলি তেমন কিছুই খেলো না। আয়ান বারবার তাকে খাইয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তুলির গলা দিয়ে খাবার নামছে না। সে ভাবছে সে কি সত্যি আয়নের যোগ্য? আয়ন এত স্মার্ট, এত বড় লোক, আর সে একটা সাধারণ মেয়ে। শায়লা তো ঠিকই বলেছে। রাত 11টা, বেডরুম। মেহমানরা চলে গেছে, বাড়ি এখন নিস্তব্ধ। বাইরের বৃষ্টিটা আবার শুরু হয়েছে। আয়ান বিছানায় বসে ল্যাপটপে কিছু একটা চেক করছে, কিন্তু তার মনোযোগ নেই। তুলি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়ে আছে। সে শাড়ি পাল্টে একটা হালকা সুতির নাইট ড্রেস পরেছে। তার চুলগুলো খোলা হাওয়ায় উঠছে। আয়ান ল্যাপটপ বন্ধ করে উঠে এলো। সে ধীর পায়ে বারান্দায় গেল এবং পিছন থেকে তুলিকে জড়িয়ে ধরল। কি ভাবছে আমার পিচ্চি বউটা শাইলার কথাগুলো? উনি তো ভুল কিছু বলেননি। আমি তো আসলে কিছু পারি না, শাড়ি পরতে পারি না, স্মার্টলি কথা বলতে পারি না। তোমার পাশে আমাকে মানায় না আয়ান। তোমার শায়লা আপুর মতোই কাউকে দরকার ছিল। তুলির গলায় অভিমানের চেয়েও বেশি ছিল হীনমন্যতা। আয়ান তাকে ঘুরে নিজের দিকে ফেরালো। বারান্দার আবছা আলোয় তুলির ভেজা চোখগুলো চকচক করছে। আয়ান দু হাতে তুলির গাল স্পর্শ করলো। তুলি, আমার দিকে তাকাও। আমি কি স্মার্ট বউ চেয়েছিলাম? আমি চেয়েছিলাম একটা মানুষ যার হৃদয়টা হবে স্বচ্ছ পানির মতো। শাইলা স্মার্ট হতে পারে, কিন্তু ওর মনটা বিষাক্ত। আর তুমি জানো তুমি আমার জীবনে কি? তুমি হলে আমার শান্তি। সারাদিন কাজের পর যখন আমি তোমার এই মাসুম মুখটা দেখি, আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। তুমি পারফেক্ট হতে যেও না তুলি। তুমি যেমন আছো ঠিক তেমনই থাকো, আমার পিচ্চি, অবুঝ আর মায়াবী বউ হয়ে। সত্যি বলছো? আমাকে ছেড়ে যাবে না তো? পাগল, তোমাকে ছাড়বো? তোমাকে তো আমি আমার বুকের পাঁজরের সাথে বেঁধে রেখেছি। শোনো, আজ তোমাকে একটা শাস্তি
দিতে হবে। শাস্তি? কেন? আমি কি করলাম? তুমি নিজের সম্পর্কে বাজে কথা বলেছ, তাই শাস্তি। আর শাস্তিটা হলো আজ সারা রাত তোমাকে আমার বুকে ঘুমাতে হবে, নড়তে পারবে না। এটা কোনো শাস্তি হলো? এটা তো আমার জন্য পুরস্কার। তাই তাহলে আরেকটু কঠিন শাস্তি দেই। আয়ান দুষ্ট হাসি হেসে তুলিকে পাজাগোলা করে তুলে নিল। তুলি লজ্জায় আয়ানের বুকে মুখ লুকালো। আয়ান নামাও, কেউ দেখে ফেলবে। দেখুক, আজ আমি বৃষ্টির সাথে পাল্লা দিয়ে তোমাকে ভালোবাসবো। আয়ান তুলিকে নিয়ে সোজা বিছানায় চলে গেল। ঘরের আলো নিভিয়ে দিল, শুধু একটা বেডসাইড ল্যাম্প জ্বলছে। আয়ান তুলিকে বিছানায় শুয়ে দিয়ে তার উপর ঝুঁকে এলো। তুলির হৃদস্পন্দন আবার বেড়ে গেছে। আয়ান তার কপালে, গালে, গলায় উষ্ণ চুমুর স্পর্শে এঁকে দিতে লাগলো। তুলি চোখ বন্ধ করে আয়ানের চুলগুলো খামচে ধরল। তার শরীরের প্রতিটা কোষে এখন আয়ানের স্পর্শের শিহরণ। তুমি আমার, শুধুই আমার, এই কথাটা মনে গেঁথে নাও তুলি। কোনো শাইলা, কোনো রবিন আমাদের মাঝখানে আসতে পারবে না। আমি তোমার আয়ান, জনম জনম তোমার। আয়ান তুলির ঠোঁটে গভীর চুম্বন এঁকে দিল। সেই চুম্বনে ছিল না কোনো তাড়াহুড়ো, ছিল এক গভীর তৃষ্ণা। তুলি অনুভব করলো আয়ানের হাত তার পিঠের উপর দিয়ে নিচে নেমে যাচ্ছে। শরীরের উষ্ণতা বাড়ছে। বাইরের বৃষ্টির শব্দ আর ভেতরে দুটি শরীরের একে অপরের সাথে মিশে যাওয়ার আওয়াজ। আয়ান তার ভালোবাসার সমস্ত উত্তাপ দিয়ে তুলির মনের সব সংশয় মুছে দিতে চাইল। তুলিও আজ নিজেকে উজাড় করে দিল। সে ভুলে গেল তার লজ্জার হীনমন্যতা। সে এখন শুধু আয়ানের প্রেমিকা, আয়ানের স্ত্রী। তুলি, হুম। ভালোবাসি, অনেক বেশি। আয়নের স্পর্শ যখন আরো গভীর হলো, তুলি আর কোনো কথা বলতে পারলো না। সে শুধু আয়নকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। তাদের ভালোবাসার এই নিবিড় মুহূর্তে পৃথিবী যেন থমকে গেল। শায়লার ষড়যন্ত্র তাদের আলাদা করতেই পারেনি, বরং তাদের আরো কাছে এনে দিয়েছে। কিন্তু শায়লা কি এত সহজে হার মানবে? সে কি নতুন কোনো ফোন দিয়ে আটবে, নাকি আয়ান তার ভালোবাসার মর্ম দিয়ে তুলিকে সব বিপদ থেকে রক্ষা করবে? রাত গভীর হতে থাকে। চৌধুরী বিলার মাস্টার বেডরুমে তখনও ভালোবাসার ঝড়, আর সেই ঝড়ের মাঝে দুটি প্রাণ খুঁজে পায় তাদের পরম আশ্রয়। ওভাবে লুকিয়ে থেকে কি লাভ হবে? আমি তো সব দেখেই ফেলেছি। যা, তুমি একদম তাকাবে না প্লিজ, ঘুরে দাঁড়াও, আমার খুব লজ্জা করছে। নিজের বরের কাছে আবার লজ্জা কিসের? কাল রাতে তো এই লজ্জা কোথায় পালিয়েছিল? তখন তো আমাকে ছাড়তেই চাইছিলে না। আয়ান, তুমি আবার শুরু করেছো। চুপ করো বলছি, মা শুনলে কি ভাববে? মা জানবে কি করে? দরজা তো বন্ধ। আর জানলেও খুশি হবেন। শোনো, ওঠো এবার, আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে। এদিকে সকালে সোনালি রোদ জানলার ভারী পর্দা ভেদ করে বিছানায় লুটোপুটি খাচ্ছে। ঘড়ির কাঁটা তখন 10টা পার হয়ে 11টার ঘরে। চৌধুরী বিলার মাস্টার বেডরুমে তখনও অলসতা আর রোমান্সের রেশ কাটেনি। তুলি চাদরের নিচে নিজেকে আপাতত মস্তক ঢেকে রেখেছে। কেবল তার ফর্সা দুটি পা চাদরের বাইরে বেরিয়ে আছে। আয়ান শাওয়ার নিয়ে তৈরি হয়ে নিয়েছে। তার পরনে সাদা টি শার্ট আর ব্লু জিন্স। ভেজা চুলগুলো থেকে এখনো পানির ফোঁটা পড়ছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল, কিন্তু তার চোখ বারবার বিছানায় লুকিয়ে থাকা তার পিচ্ছি বউটার দিকে চলে যাচ্ছে। আয়ান তোয়ালিটা রেখে ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গেল। সে আলতো করে চাদরটা ধরে টান দিল। না, ঠান্ডা লাগছে, এসিটা অফ করো আগে। এসি অফ করব না, তোমাকে গরম করার অন্য উপায় আমার জানা আছে। মানে কি উপায়? কাছে এসো, কানে কানে বলি। আয়ান বিছানায় এক হাঁটু গেড়ে বসলো এবং চাদরের নিচ থেকে তুলির মুখটা বের করে আনলো। তুলির এলোমেলো চুল, ফোলা ফোলা চোখ আর ঠোঁটের কোণে লেগে থাকা লাজুক হাসি, সব মিলে তাকে অপূর্ব দেখাচ্ছে। আয়ান ঝুঁকে তুলির কপালে একটা দীর্ঘ চুমু খেল। তুলি চোখ বন্ধ করে সে আদর গ্রহণ করলো। বাইরে পৃথিবীর কোলাহল এই ঘরে প্রবেশ করতে পারছে না। এখানে শুধুই ভালোবাসা আর উষ্ণতার ছোঁয়া। আয়ান তুলির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আজ আমরা হারিয়ে যাব। হারিয়ে যাব? কোথায়? এমন এক জায়গায় যেখানে শুধু পাহাড়, মেঘ আর আমরা থাকব। কোনো শায়লা থাকবে না, কোনো অফিস থাকবে না, শুধুই তুমি আর আমি। সত্যি বলছো? আমরা হানিমুনে যাচ্ছি? কোথায়? কক্সবাজার? ওটা তো সবাই যায়, আমরা যাব মেঘের রাজ্যে, সাজেক ভ্যালি। সাজেক? ওয়াও, আমি ইউটিউবে দেখেছি ওখানে নাকি মেঘ হাত দিয়ে ছোঁয়া যায়। তুমি বেস্ট আয়ান।
ইউ আর দ্য বেস্ট হাজব্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। খুশিতে তুলি বিছানার উপর দাঁড়িয়ে লাফিয়ে উঠে আয়ানের গলা জড়িয়ে ধরল। আয়ান টাল সামলাতে না পেরে তুলিকে নিয়েই বিছানায় পড়ে গেল। তুলি এখন আয়ানের বুকের উপর। দুজনের চোখাচোখি হতেই হাসি থেমে গেল। এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। তুলির নিঃশ্বাস আয়ানের মুখে লাগছে। আয়ান তার দুহাত দিয়ে তুলির কোমর জড়িয়ে ধরল। তুলির বুকের ধুকপুকানি আয়ান স্পষ্টভাবে শুনতে পাচ্ছে। সে বুঝতে পারছে মেয়েটা তাকে কতটা ভালোবাসে। পাগলি একটা, এত খুশি হয়েছো? হব না? তুমি আমার সব ইচ্ছে পূরণ করো, কিন্তু কিন্তু কি? শায়লা আপু উনি যদি কিছু মনে করেন, উনি তো কাল বলেছিলেন সাজেক ওনার ফেভারিট। উনি যদি আমাদের সাথে যেতে চান। শাইলার কি মনে হলো বা না হলো তাতে আমাদের কিছু যায় আসে না। এটা আমাদের সময় তুলি, এখানে তৃতীয় কোনো ব্যক্তির স্থান নেই। আর শাইলা যদি যেতে চায়ও আমি সোজা না করে দেব। আমার বউকে নিয়ে আমি রোম্যান্স করব, সেখানে দর্শক রাখার কোনো ইচ্ছে আমার নেই। আয়নের কথায় তুলির মনে সাহস ফিরে এলো। সে আয়নের বুকে মাথা রেখে নিশ্চিন্ত মনে শুয়ে রইল কিছুক্ষণ। আয়ান তার চুলি বেলি কেটে দিচ্ছে। তাদের এই সুন্দর মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হলো না। নিচ থেকে সাদিয়ার ডাক শোনা গেল। ভাইয়া, তুলি, তোমরা কি আজ বেরো হবে না? গাড়ি কিন্তু রেডি। আসছি ভাবি। আয়ান তুলিকে ছেড়ে উঠে দাঁড়ালো। সে হাত বাড়িয়ে দিল তুলির দিকে। চলো কুইন, তোমার রাজ্য অপেক্ষা করছে। তৈরি হয়ে নাও, আমি নিচে গিয়ে সব চেক করছি। আমি 10 মিনিটের মধ্যে রেডি হয়ে আসছি। ঘণ্টাখানেক পর চৌধুরী বিলের সামনে একটা কালো পাজেরও দাঁড়িয়ে আছে। ড্রাইভার লাগেজগুলো গাড়ির পেছনে তুলছে। বাড়ির সবাই বারান্দায় দাঁড়িয়ে বিদায় জানাচ্ছে। তুলে একটা হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ পরেছে, সাথে ম্যাচিং ওড়না। আয়ান সানগ্লাস পরে গাড়ির দরজায় দাঁড়িয়ে আছে। তাকে সিনেমার হিরোর মতো লাগছে। শালা এক কোণে দাঁড়িয়ে আছে, তার মুখে আধার। সে ভেবেছিল সেও হয়তো তাদের সাথে যাওয়ার বায়না ধরবে, কিন্তু আয়ানের গভীর চাউনি দেখে সে সাহস পায়নি। রেহানা বেগম এগিয়ে এসে তুলির কপালে চুমু খেলেন। সাবধানে থাকিস মা, পাহাড়ি রাস্তা, বেশি লাফালাফি করবি না। আর আয়ান, ওকে দেখে রাখিস। চিন্তা করো না মা, ও এখন আমার দায়িত্ব। ভাইয়া আমার জন্য কিন্তু মেঘ নিয়ে আসবে বোতলে ভরে। আর ভাবি ভাইয়াকে বেশি জ্বালিও না, পাহাড়ে গিয়ে আবার ঝগড়া করো না যেন। আমি ঝগড়া করি না, তোমার ভাইয়াই তো আমাকে বকা দেয়। আমি বকা দেই? মিথ্যেবাদী। আচ্ছা চলো, দেরি হচ্ছে। আয়ান গাড়ির দরজা খুলে দিল তুলির জন্য। তুলি রানীর মতো ভঙ্গিতে দাঁড়িয়ে উঠল। শায়লা এবার এগিয়ে এলো জানালার কাছে। তার চোখে এক ধরনের কুটিল হাসি। বাই আয়ান, এনজয়, তবে সাবধানে থেকো। সাজেক কিন্তু নেটওয়ার্ক থাকে না, কোনো বিপদে পড়লে আমাকে জানিও। আমি তো এই এলাকাটা ভালোই চিনি। থ্যাঙ্কস শাইলা, তবে আমার মনে হয় না নেটওয়ার্কের দরকার হবে। আমরা একে অপরকে সময় দিতে যাচ্ছি, ফোন কেনা। আর বিপদে পড়লে আমার স্ত্রী আমার পাশে আছে, সেটাই যথেষ্ট। আয়ান শায়লার দিকে না তাকিয়ে জানালার কাজ তুলে দিল। গাড়ি স্টার্ট দিল। শায়লার রাগে গজ গজ করতে করতে দাঁড়িয়ে রইল। গাড়ি যখন শহরের কোলাহল ছাড়িয়ে হাইওয়েতে উঠল, তখন দুপুরে রোদ কিছুটা কমে এসেছে। গাড়ির ভেতরে এসি চলছে, আর স্পিকারে মৃদু ভলিউমে বাজছে রোমান্টিক গান। তুলি জানালার বাইরে তাকিয়ে আছে, তার চোখে মুগ্ধতা। আয়ান ড্রাইভ করছে না, সে ড্রাইভারকে দিয়েছে যাতে সে তুলির পাশে বসতে পারে। আয়ান তুলির হাতটা নিজের হাতের মুঠো নিয়ে আলতো করে চাপ দিল। আয়ান দেখো দেখো, কাশফুল কি সুন্দর লাগছে। সুন্দর, তবে আমার পাশের সিটে বসা মেয়েটার চেয়ে বেশি সুন্দর না। ধুর, তুমি সবসময় পাম দাও। আচ্ছা, আমরা পৌঁছাতে কতক্ষণ লাগবে? খাগড়াছড়ি পৌঁছাতে বিকেল হবে, তারপর সেখান থেকে জিপে করে সাজেক। পুরো রাস্তাটাই অ্যাডভেঞ্চার। ভয় পাবে না তো? তুমি সাথে থাকলে আমি ভূতকেও ভয় পাই না। তাই দেখা যাবে রাতে। পাহাড়ে কিন্তু অনেক ভূত থাকে। এই বাজে কথা বলবে না একদম, আমি কিন্তু চিৎকার করব। আয়ান হেসে ফেলল এবং তুলিকে কাছে টেনে তার কাঁধে মাথা রাখল। তুলি আয়ানের চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন তারা খাগড়াছড়ি পৌঁছালো, তখন সূর্য ডুবুডুবু। সেখান থেকে তারা একটা খোলা জিপ, যাকে স্থানীয়রা চাঁদের গাড়ি বলে, তাতে চলল। পাহাড়ি আঁকা বাঁকা পথ দিয়ে গাড়ি যখন উপরের দিকে উঠতে শুরু করলো, তখন এক অদ্ভুত শিহরণ জাগলো তুলির মনে। একদিকে খাড়া পাহাড়,
অন্যদিকে গভীর খাদ। তুলি ভয়ে আয়নের হাত শক্ত করে চেপে ধরল। আয়ান, আমি নিচে তাকাবো না, আমার মাথা ঘুরছে। ভয় নেই জানো, আমি আছি তো। আমার দিকে তাকাও, শুধু আমার চোখের দিকে। পাহাড়ি বাতাসের ঝাপটায় তুলির চুলগুলো উড়ছে। আয়ান তুলিকে এক হাতে জড়িয়ে ধরে রেখেছে। গাড়ি যত উপরে উঠছে মেঘ ততই তাদের কাছে আসছে। মনে হচ্ছে যেন তারা স্বর্গের দিকে যাত্রা করছে। সন্ধ্যার আবছা অন্ধকারে পাহাড়গুলোকে রহস্যময় লাগছে। মাঝে মাঝে জোনাকে কি পোকা জ্বলছে। এই পরিবেশটা এত রোমান্টিক যে তুলি তার ভয় ভুলে গেল। শায়ানের কাঁধে মাথা রেখে বলল, জানো আয়ান, আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। এই স্বপ্নটা যেন কখনো না ভাঙে। এটা স্বপ্ন না তুলি, এটাই সত্যি, আর এই সত্যিটা আমি সারা জীবন ধরে রাখতে চাই। রাত তখন 8টা। তারা সাজেক ভ্যালির রুইলুর পাড়ায় পৌঁছালো। তাদের রিসোর্টটা পাহাড়ের একদম কিনারায়। নাম মেঘের বাড়ি। কাঠের তৈরি কটেজ, যার ব্যালকনি থেকে পুরো উপত্যকা দেখা যায়। রিসোর্টের ম্যানেজার তাদের স্বাগত জানালো। আয়ান চাবি নিয়ে কটেজের দিকে এগোলো। কটেজের দরজা খুলতেই এক লবঙ্গ আর কাঠের সুঘ্রাণ নাকে এলো। ঘরটা খুব সুন্দর করে সাজানো। মাঝখানে বিশাল একটা বিছানা, সাদা চাদরে ঢাকা। আর ব্যালকনির দরজাটা কাচের, যেখান থেকে বাইরের কুয়াশা আর চাঁদের আলো দেখা যায়। ওয়াও আয়ান, এটা তো ছবির মতো সুন্দর। পছন্দ হয়েছে? অনেক অনেক বেশি। তুলি ছুটে গেল ব্যালকনির দিকে। বাইরে তখন কনকনে ঠান্ডা বাতাস। তুলি ব্যালকনির রেলিং ধরে দাঁড়ালো। নিচে গভীর অন্ধকার আর উপরে লক্ষ লক্ষ তারা। এমন আকাশ শহরে দেখা যায় না। আয়ান পেছন থেকে এসে তুলিকে জড়িয়ে ধরল। সে একটা গরম শাল তুলির গায়ে জড়িয়ে দিল, যাতে তার ঠান্ডা না লাগে। ঠান্ডা লাগছে? একটু, কিন্তু খুব ভালো লাগছে। মনে হচ্ছে তারাগুলো আমাদের আশীর্বাদ করছে। তারাগুলো হিংসা করছে, কারণ তাদের রাজ্যে আজ নতুন এক চাঁদ এসেছে। তুমি না আর কত কাব্য করবে? চলো ভেতরে চলো, আমার ক্ষুধা পেয়েছে। ক্ষুধা তো আমারও পেয়েছে, তবে খাবারের ক্ষুধা না, অন্য কিছু। আয়ান, তুমি সব সময় এমন করো কেন? চলো ফ্রেশ হই আগে। আয়ান দুষ্ট হাসি হেসে তুলিকে নিয়ে ভেতরে এলো। তারা ফ্রেশ হয়ে ডিনার অর্ডার করলো। পাহাড়ি ব্যাম্বু চিকেন আর গরম ভাত। খাবারের স্বাদ অমৃতের মতো। খাওয়া শেষ করে তারা আবার ব্যালকনিতে বসলো। হাতে কফির মগ, চারপাশ স্তব্ধ, শুধু ছিচি পোকার আর বাতাসের শো শো শব্দ। তুলি আয়নের বুকে মাথা রেখে আকাশের দিকে তাকিয়ে আছে। আয়ান, একটা কথা বলবো? বলো। তুমি আমাকে কেন ভালোবাসো? আমি তো শায়লা আপুর মতো স্মার্ট না। আমি রান্নাও করতে পারি না, মাঝে মাঝে বোকামি করি, তবুও কেন? আবার সেই কথা শোনো তুলি। ভালোবাসা কোনো লজিক মেনে হয় না। তোমার এই বোকামি, এই সরলতা, এই অকারণ অভিমান, এগুলোই তো আমাকে পাগল করে। শায়লার মতো রোবট দিয়ে আমি কি করব? আমার দরকার একটা জীবন্ত মানুষ, যার হৃদস্পন্দন আমি অনুভব করতে পারি। আর তুমি হলে সেই মানুষ। আয়নের কথা শুনে তুলির চোখ ভিজে গেল। সে কফি মগটা রেখে দিয়ে আয়নের দিকে ঘুরে বসলো। আয়নের দুই গালে হাত রেখে সে বলল, আমি তোমাকে কথা দিচ্ছি আয়ান, আমি নিজেকে বদলাবো না, কিন্তু আমি চেষ্টা করব তোমার যোগ্য হয়ে উঠতে। আমি তোমাকে কখনো কষ্ট দেব না। আমাকে কষ্ট দেওয়ার ক্ষমতা তোমার নেই তুলি, কারণ তুমি হাসলে আমি হাসি, তুমি কাঁদলে আমি কাঁদি। আমাদের সত্তা এখন এক। আয়ন তুলির কপালে নিজের কপাল ঠেকিয়ে কিছুক্ষণ চুপ করে বসে রইল। তাদের নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। সাজেকের এই নির্জন রাতে মেঘের আড়ালে তাদের ভালোবাসা যেন নতুন মাত্রা পাচ্ছে। আয়ন ধীর লয়ে তুলির ঠোঁটে চুমু খেল। এবার চুমিটা আগের চেয়েও গভীর, অনেক বেশি তৃষ্ণার্ত। তুলি আয়নের গলায় চেনটা শক্ত করে ধরে রাখলো। বাইরে ঠান্ডা বাতাস তাদের স্পর্শ করতে পারছে না, কারণ তাদের শরীরের উত্তাপ এখন হার মানাবে আগ্নেয়গিরিকে। আয়ান তুলিকে পাঁজা গোলা করে কোলে তুলে নিল। আয়ান, পড়ে যাব তো। আমি আছি তো, পড়লে আমার বুকেই পড়বে। আয়ান তুলিকে নিয়ে বিছানায় শুয়ে দিল। ঘরের আলোটা নিভিয়ে দিল। শুধু ব্যালকনিতে দিয়ে আসা চাঁদের আলোয় ঘরটা রহস্যময় হয়ে আছে। আয়ান তুলির উপর ঝুঁকে এলো। তুলি লজ্জা চোখ বন্ধ করে ফেলল, কিন্তু তার হাত আয়ানকে ছাড়ল না। আয়ান খুব যত্ন করে তুলির শাড়ির আঁচলটা সরিয়ে দিল। তার প্রতিটা স্পর্শে তুলি কেঁপে উঠছে। তুলি, আজ রাতটা শুধু আমাদের। এই মেঘ, এই পাহাড়, এই চাঁদ, সবাই সাক্ষী থাকবে আমাদের মিলনের। আমি প্রস্তুত আয়ান, তোমার ভালোবাসায় পড়ে যেতে আমি প্রস্তুত। আয়ান আর কোনো কথা বলল না। সে তার ভালোবাসার সবটুকু উজাড় করে দিতে শুরু করলো। তুলির গলার কাছে, ঘাড়ে, বুকে আয়নের উষ্ণ ঠোঁটের স্পর্শে এক বৈদ্যুতিক শিহরণ বয়ে যাচ্ছে।
তুলে অস্ফুটে গঙ্গানি দিয়ে উঠল। সে আয়নের পিঠ খামচে ধরল। তাদের দুটি ছায়া চাঁদের আলোয় একাকার হয়ে গেল। সাজেকের এই নিস্তব্ধ উপত্যকায় তখন রচিত হলো এক শাশ্বত প্রেমের উপাখ্যান। সেখানে কোনো অশ্লীলতা নেই, আছে শুধু দুটি আত্মার পবিত্র মিলন। রাত যত গভীর হলো, তাদের ভালোবাসার গভীরতাও তত বাড়ল। শীতের রাতে তারাও ঘেমে একাকার হয়ে গেল ভালোবাসার উষ্ণতায়। পরদিন ভোরবেলা সূর্য তখনও ওঠেনি, কিন্তু চারপাশ বর্ষা হয়ে গেছে। ব্যালকনির দরজা খোলা থাকায় একরাশ সাদা মেঘ ঘরের ভেতর ঢুকে পড়েছে। এক্ষুনি অর্থেই মেঘের ভেতর শুয়ে আছে আয়ান আর তুলি। তুলি প্রথমে চোখ খুলল। সে দেখলো পুরো ঘরটা ধোয়ার মতো মেঘে ঢেকে আছে। সে অবাক হয়ে গেল। সে পাশ ফিরে দেখলো আয়ান অঘরে ঘুমাচ্ছে, তার এক হাত তুলির পেটের উপর রাখা। তুলি আলতো করে আয়ানের হাতটা সরিয়ে উঠে বসলো। সে পায়ে পায়ে ব্যালকনিতে গেল। ওয়াও, কি অপূর্ব! নিচে তাকালে কিছু দেখা যাচ্ছে না, শুধু সাদা মেঘের সমুদ্র। মনে হচ্ছে তার আকাশের উপর ভাসছে। তুলে মুগ্ধ হয়ে এই দৃশ্য দেখছি। এমন সময় সে অনুভব করলো উষ্ণ দুটি হাত তাকে পেছন থেকে জড়িয়ে ধরেছে। আয়ান। সে কখন উঠেছে তুলি টেরই পায়নি। আয়ান তার চিবুক তুলির কাঁধে রাখলো। গুড মর্নিং মেঘবতী। গুড মর্নিং। দেখো আয়ান, মেঘগুলো আমাদের ঘরে ঢুকে পড়ছে। মেঘেরা তো আসবেই, তারা দেখতে এসেছে তাদের রানীর চেয়ে সুন্দর কেউ আছে কিনা তার, আর দেখে হিংসায় মরে যাচ্ছে। তুমি না সকালবেলাতেই শুরু করলে? রোম্যান্স করার কি কোনো সময় আছে, বিশেষ করে এমন একটা সকালে যখন আমার বউকে পরীর মতো লাগছে? আয়ান তুলিকে নিজের দিকে ঘুরিয়ে নিল। ভোরের ঠান্ডা বাতাসে তুলি একটু কাঁপছিল। আয়ান সেটা বুঝতে পেরে তাকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরল। এখানে দাঁড়াও, এই মেঘের মধ্যে দাঁড়িয়ে তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা? সারা জীবন এভাবে আমার পাশে থাকবে তো? ঝড় আসুক, বৃষ্টি আসুক, কিংবা শায়লার মতো কেউ আসুক, কখন আমার হাত ছাড়বে না তো? আমি মরে গেলেও তোমার হাত ছাড়বো না আয়ান। তুমি আমার অস্তিত্ব। মেঘের রাজ্যে দাঁড়িয়ে তারা দুজন নতুন করে প্রতিজ্ঞা করলো, কিন্তু তারা জানে না তাদের এই সুখের সময়টা খুব শীঘ্রই পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে। ঢাকা থেকে একটা ফোন কল আসছে আয়ানের মোবাইলে। রিংটোনটা বেজে উঠলো বিছানায়। আয়ান বিরক্ত হয়ে ফোনের দিকে তাকালো। স্ক্রিনে নাম ভেসে উঠেছে অফিস, কিন্তু এত সকালে অফিস থেকে ফোন কেন? আয়ান ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে মিস্টার খানের উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে হলো। স্যার, সর্বনাশ হয়ে গেছে। আমাদের ফ্যাক্টরিতে আগুন লেগেছে, সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে। স্যার, আপনি দ্রুত আসুন। আয়নের হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল। তার মুখের হাসি মুহূর্তে মিলিয়ে গেল। তুলি ভয় পেয়ে গেল আয়নের চেহারা দেখে। কি হয়েছে আয়ান? কে ফোন করেছে? ফ্যাক্টরিতে আগুন, সব শেষ। সাজেকের এই স্বপ্নের জগৎ মুহূর্তেই দুঃস্বপ্নেই পরিণত হলো। তাদের হানিমুন কি এখানেই শেষ, নাকি এর পেছনে আছে কোনো গভীর ষড়যন্ত্র? শায়লা সে কুটিল হাসিটা কি তবে সত্যি হতে চলেছে? হ্যালো মিস্টার খান, আপনি কি শিওর আগুন কিভাবে লাগলো? ফায়ার ব্রিগেড ডাকেননি? স্যার, ফায়ার ব্রিগেড এসেছে, কিন্তু আগুন তো নিয়ন্ত্রণে আসছে না। কেমিক্যাল গোডাউন থেকে আগুন ছড়িয়ে পড়েছে। সব শেষ স্যার, সব শেষ। আমি এখনই আসছি। আপনি সবাইকে নিরাপদে সরানোর ব্যবস্থা করুন, কেউ যেন ভেতরে না থাকে। ফোনটা হাত থেকে খসে পড়ল বিছানায়। আয়ানের ফর্সা মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেছে। কিছুক্ষণ আগে সেই রোমান্টিক প্রাণচঞ্চল মানুষটাকে এখন দেখে মনে হচ্ছে যেন তার উপর আকাশ ভেঙে পড়েছে। জানালার বাহিরে তখনও সাজেকের সেই মায়াবী মেঘ খেলা করছে, কিন্তু আয়নের জীবনে নেমে এসেছে ঘোর অমানিসা। তুলি ভাবাচেকা খেয়ে আয়নের হাতটা ধরল। আয়নের হাত বরফের মতো ঠান্ডা। তুলি বুঝতে পারছে না ঠিক কী হয়েছে, কিন্তু সে এইটুকু বুঝতে পারছে সে ভয়ানক কিছু ঘটেছে। আয়ান, কি হয়েছে? কথা বলছো না কেন? আগুন কোথায় লেগেছে? আমার স্বপ্ন, আমার ফ্যাক্টরি সব শেষ হয়ে গেছে তুলি। মানে ফ্যাক্টরিতে আগুন লেগেছে? তুমি শান্ত হও, আল্লাহ ভরসা সব ঠিক হয়ে যাবে। চলো আমরা এক্ষুনি ঢাকায় ফিরবো। ঢাকা ফিরে কি হবে? ততক্ষণে সব ছাই হয়ে যাবে। আমার এত বছরের পরিশ্রম, বাবার স্বপ্ন সব এক মুহূর্তে শেষ। আমি হেরে গেলাম তুলি। আয়ান ধপ করে বিছানায় বসে পড়ল। সে দুই হাতে মুখ ঢেকে ফেলল। তার কাঁধ কাঁপছে। তুলি কখনো আয়ানকে এভাবে ভেঙে পড়তে দেখেনি। এই মানুষটা সবসময় পাহাড়ের মতো শক্ত থাকে, আজ সেই পাহাড় ধসে পড়ছে। তুলি নিজের ভয় আর আতঙ্ক একপাশে সরিয়ে রাখল। এখন তাকে শক্ত হতে হবে।
সে আয়নের পাশে বসে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। তুমি হারোনি আয়ান। তুমি ভেঙে পড়লে যারা আমাদের ক্ষতি করতে চায় তারা জিতে যাবে। ওঠো, আমাদের যেতে হবে। মিস্টার খান একা সামলাতে পারবেন না, তোমাকে দরকার। তুলির এই দৃঢ় কণ্ঠস্বর শুনে আয়ান মুখ তুলল। এই 19 বছরের মেয়েটার চোখে এখন আর কোনো ভয় নেই, আছে সাহস। আয়ান তুলির দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সে ভাবত তুলি শুধুই এক অবুঝ শিশু, কিন্তু বিপদের সময় এই শিশুটি আজ তাকে পথ দেখাচ্ছে। আয়ান চোখের পানি মুছে উঠে দাঁড়ালো। ঠিক বলেছো, আমাকে যেতে হবে। চলো এখনই বের হব। হানিমুনের সব রোমান্স, সব আনন্দ নিমিষেই মিলিয়ে গেল। তাড়াহুড়া করে ব্যাগ গোছানো হলো। রিসোর্টের বিল মিটিয়ে যখন তারা জিপে উঠল তখন সকাল 10টা। আসার সময়ে পথটাকেই মনে হয়েছিল স্বর্গের রাস্তা, আর এখন ফেরার সময় মনে হচ্ছে অনন্তকালের যাত্রা। পাহাড়ি রাস্তা দিয়ে জিপ চলছে বেপরোয়া গতিতে। আয়ান ড্রাইভারকে তাড়া দিচ্ছে। তুলি আয়নের হাতটা নিজের কোলের মধ্যে নিয়ে বসে আছে। আয়ান জানালার বাইরে তাকিয়ে আছে, তার চোয়াল শক্ত। আয়ান পানি খাবে? না। প্লিজ একটু খাও, তোমার ঠোঁট শুকিয়ে গেছে। তুলি জোর করে বোতলের ছিপি খুলে আয়নের মুখের সামনে ধরল। আয়ন বাধ্য হয়ে এক ঢোক পানি খেলো। সে তুলির দিকে তাকালো। মেয়েটার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ, কিন্তু সে আয়নকে বুঝতে দিচ্ছে না। সরি তুলি, তোমাকে কথা দিয়েছিলাম সুন্দর একটা সময় উপহার দেব, কিন্তু সব মাটি হয়ে গেল। কিচ্ছু মাটি হয়নি, তুমি আমার পাশে আছো, এটাই আমার কাছে সবচেয়ে সুন্দর সময়। আর ফ্যাক্টরি, ওটা আবার গড়ে তুলবো আমরা দুজনে মিলে। তুমি বুঝছো না তুলি, এটা সাধারণ আগুন না। শর্ট সার্কিট হলে ফায়ার অ্যালার্ম বাজতো, স্প্রিং কলার কাজ করতো। আমার মনে হচ্ছে এটা কেউ ইচ্ছে করে লাগিয়েছে, আর যদি তাই হয় তবে এর পেছনে নিশ্চয়ই কোনো বড় কোনো হাত আছে। আয়নের সন্দেহের তীর যে কার দিকে সেটা বুঝতে তুলির বাকি রইল না। শায়লা আসার সময় শায়লার সেই বাঁকা হাসির সতর্কবাণীর সাবধান থেকেও তুলির শরীরটা শিউরে উঠল। একজন মানুষ কতটা নিচে নামলে এমন জঘন্য কাজ করতে পারে। খাগড়াছড়ি থেকে ঢাকা ফেরার দীর্ঘ পথ, ট্রাফিক জ্যাম আর রাস্তার ঝাঁকুনি পেরিয়ে যখন তারা ঢাকার ফ্যাক্টরি গেটে পৌঁছালো তখন রাত গভীর, প্রায় 12টা বাজে। দূর থেকেই ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে। ফায়ার ব্রিগেডের গাড়িগুলোর সাইরেনের শব্দ আর মানুষের কোলাহলে পরিবেশটা বিভীষিকাময়। আয়ান গাড়ি থেকে নেমেই দৌড় দিল। তুলিও তার পিছু নিল। ফ্যাক্টরির মেন গেটের সামনে দাঁড়িয়ে আয়ান থমকে গেল। তার স্বপ্নের প্রজেক্ট, তার এত সাধের টেক্সটাইল মিলতে এখন আগুনের লেলিহান শিখা জ্বলছে। কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে গেছে। আগুনের তাপের কাছে ঘেঁষা যাচ্ছে না। না। আয়ান চিৎকার করে আগুনের দিকে ছুটে যেতে চাইল। মিস্টার খান আর কয়েকজন সিকিউরিটি গার্ড তাকে ধরে ফেলল। স্যার, যাবেন না, বিপজ্জনক। সিলিন্ডার ব্লাস্ট হচ্ছে ভিতরে। আমাকে ছাড়ুন, আমার সব শেষ হয়ে যাচ্ছে, আমাকে দেখতে দিন। আয়ান পাগলের মতো ধস্তাধস্তি করছে, তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। এই ফ্যাক্টরিটা শুধু ইট কাঠে দালান নয়, এটা তার বাবার শেষ স্মৃতি। তুলি ভিড় ঠেলে সামনে এলো। সে আয়নার সামনে দাঁড়িয়ে তাকে 2 হাত দিয়ে জাপটে ধরল। আয়ান শান্ত হও, নিজের ক্ষতি করো না। তুমি শেষ হয়ে গেলে আমরা কি নিয়ে বাঁচবো? তুলি দেখো, সব পুড়ে যাচ্ছে, আমি বাঁচাতে পারলাম না। যা যাওয়ার তা চলে গেছে, কিন্তু তুমি আছো, আমরা আছি। প্লিজ আয়ান, নিজেকে সামলাও। তুলির বুকে মাথা রেখে আয়ান ডুকরে কেঁদে উঠল। হাজারো শ্রমিকের চোখের সামনে তাদের মালিকের এই কান্না পরিবেশটাকে আরো ভারী করে তুলল। মিস্টার খান এগিয়ে এলেন, তার মুখ ভর্তি কালি ঝুলি। স্যার, আগুন এখন নিয়ন্ত্রণে, কিন্তু গুডাউনের মালামাল সব পুড়ে গেছে। তবে মিশনারি সেকশনটা আমরা বাঁচাতে পেরেছি। সিসিটিভি ফুটেজ চেক করেছেন? স্যার, আগুনের 10 মিনিট আগে থেকেই মেইন সার্ভার ডাউন ছিল। কেউ ম্যানুয়ারি ক্যামেরা অফ করে দিয়েছিল। এটা নিশ্চিত নাকশতা। আমি জানতাম কে করতে পারে, ধারণা আছে? স্যার, সিকিউরিটি ইনচার্জ আজ ছুটিতে ছিল। আজকে তার জায়গায় নতুন একটা ছেলে ছিল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশকে খবর দিন, FIR করুন। আমি ওই ছেলেকে চাই, যেই এর পেছনে থাকুক না কেন আমি তাকে ছাড়বো না। আয়নের গলার স্বরে এখন আর কান্না নেই, আছে তীব্র আক্রোশ। সে তুলির হাত ধরে গাড়ির দিকে এগোলো। তুলে বুঝতে পারলো এখন আয়নকে একা ছাড়া যাবে না। রাত 2টো, চৌধুরী ভিলা, বাড়ির সবাই জেগে আছে। টিভিতে ব্রেকিং নিউজে দেখাচ্ছে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি ভয়াবহ আগুন। আশরাফ চৌধুরী সোফায় বসে আছেন, তার ব্লাড প্রেশার বেড়ে গেছে। রেহানা বেগম কাঁদছেন।
আয়ান আর তুলি যখন ঘরে ঢুকলো তখন এক অদ্ভুত নীরবতা নেমে এলো। আয়ানের সারা গায়ে ধুলাবালি, চোখ লাল। তুলির অবস্থা আরও খারাপ। আশরাফ চৌধুরী ছেলের দিকে তাকালেন। সব শেষ হয়ে গেল বাবা। না বাবা, মেশিনগুলো বেঁচে গেছে, গোডাউন পুড়েছে, ক্ষতি অনেক, কিন্তু আমরা ঘুরে দাঁড়াতে পারবো। আলহামদুলিল্লাহ, তুই যে সুস্থ শরীরে ফিরে এসেছিস এটাই আমাদের কাছে অনেক। টাকা পয়সা আজ আছে, কাল নেই, কিন্তু তোদের কিচ্ছু হলে আমি বাঁচতাম না। ভাইয়া তুমি চিন্তা করো না, আমরা সবাই আছি। আমি আমার জমানো টাকা দিয়ে দেবো, আমরা আবার সব ঠিক করে ফেলবো। ভাইয়ের এই কথায় আয়ান একটু হাসার চেষ্টা করলো, কিন্তু হাসি এলো না। সে ক্লান্ত পায়ে সিঁড়ির দিকে এগোলো। আমি একটু একা থাকতে চাই। ভাইয়া কিছু খেয়ে নাও, সারাদিন তো কিচ্ছু খাওনি। না ভাবি, ক্ষুধা নেই। আয়ান নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। তুলি দরজার বাইরে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। সে জানে এখন আয়ানকে ডিস্টার্ব করা ঠিক হবে না, কিন্তু তাকে একা রাখাও তো নিরাপদ নয়। তুলি নিচে গিয়ে এক গ্লাস গরম দুধ আর কিছু ফল নিয়ে এলো। সে আস্তে করে দরজা ধাক্কা দিল। দরজা খোলা। রুমটা অন্ধকার। শুধু ব্যালকনির দরজা দিয়ে আসা ল্যাম্প পোস্টের আলোয় দেখা যাচ্ছে আয়ান ফ্লোরে বসে আছে, ব্যালকনির গ্রিল ধরে। বাইরের বৃষ্টি হচ্ছে না, কিন্তু আয়নের মনের ভেতর ঝড় বইছে। তুলির ট্রেটা টেবিলে রেখে আয়নের পাশে গিয়ে বসলো। আয়ান কোনো প্রতিক্রিয়া দেখালো না। আয়ান, এখানে ফ্লোরে বসে আছো কেন? ঠান্ডা লাগবে তো। লাগুক, আমার বুকের ভেতর যে আগুন জ্বলছে সেটা তো এই ঠান্ডায় নিভবে না তুলি। আগুন নিভে যাবে আয়ান, শুধু একটু সময়ের অপেক্ষা। তুমি জানো না তুলি, আজ অফিসে যাওয়ার কথা ছিল না আমার, কিন্তু আমি যাইনি বলেই এই সুযোগটা তারা পেয়েছে। আমি যদি হানিমুনে না যেতাম তাহলে হয়তো এটা হতো না। আমি অপরাধী। চুপ করো, একদম চুপ। নিজেকে দোষ দেবে না। যারা ক্ষতি করার তারা তুমি থাকলেও করতো, না থাকলেও করতো। তুমি কেন নিজেকে কষ্ট দিচ্ছ? তুলি আয়নের মুখটা নিজের দিকে ফেরালো। আয়নের গাল বেয়ে পানি পড়ছে। এই প্রথমবার তুলি আয়নকে এত অসহায় দেখছে। সে আর নিজেকে ধরে রাখতে পারলো না। সে আয়নকে শক্ত করে জড়িয়ে ধরলো। নিজের ওড়না দিয়ে আয়নের চোখের পানি মুছিয়ে দিল। তাকাও আমার দিকে। আমি তোমার কে? আমার স্ত্রী। শুধু স্ত্রী নাকি আর কিছু? আমার শক্তি। তাহলে তোমার শক্তি তোমাকে আদেশ দিচ্ছে, উঠে দাঁড়াও, কান্না থামাও। আমি তোমাকে এভাবে দেখতে পারি না। আমার সেই রাগী গম্ভীর রোমান্টিক বরটা কোথায়? তাকে ফিরিয়ে দাও। সে মরে গেছে তুলি, আজ আগুনের সাথে সেও পুড়ে গেছে। মরেনি, আমি মরতে দিব না। তুলি হুট করে আয়নের ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল। আয়ান চমকে উঠল। তুলি, যে কিনা সবসময় লজ্জায় মরে যায়, সে আজ নিজে এগিয়ে এসেছে। তুলির চুম্বনে কোনো কামনার চেয়েও বেশি ছিল সান্ত্বনার আশ্বাস। সে বোঝাতে চাইল পৃথিবী ধ্বংস হয়ে গেল, সে আয়নের পাশে আছে। আয়ান প্রথমে স্থবির হয়ে থাকলেও ধীরে ধীরে সাড়া দিল। সে তুলিকে জাপটে ধরল, যেন খড়কুটে ধরে বাঁচার চেষ্টা করছে। তাদের কান্নার স্বাদ মিশে গেল চুম্বনের গভীরতায়। তুলে আয়ানকে টেনে তুলল ফ্লোর থেকে, বিছানায় বসালো। তারপর নিজ হাতে গ্লাসটা আয়ানের মুখে ধরল। পুরোটা শেষ করবে, কোনো কথা শুনবো না। তুলি, আমি পারবো না। পারবে, আমার জন্য। আয়ান বাধ্য ছেলের মতো দুধটুকু খেয়ে নিল। তুলি তাকে বিছানায় শুয়ে দিয়ে তার মাথাটা নিজের কোলে তুলে নিল। আয়নের চুলে বিলি কাটতে কাটতে সে গুনগুন করে গান গাইতে লাগলো। আয়ান অনেকক্ষণ তাকিয়েছিল তুলির মুখের দিকে। তারপর ক্লান্তিতে তার চোখ বুজে এলো, কিন্তু ঘুমের মধ্যেও সে তুলির হাতটা শক্ত করে ধরে রাখলো। পরদিন সকাল 10টা, ড্রয়িং রুম। সকাল হতে পুলিশ ইন্সপেক্টরের আগমন। ড্রয়িং রুমে থমথমে পরিবেশ। ইন্সপেক্টর রহমান বেশ কড়া ধাঁচের অফিসার। তিনি কিছু ফাইলপত্র দেখছেন। আয়ান এখন অনেকটা স্বাভাবিক। সে সোফায় বসে আছে, পাশে মিস্টার খান। মিস্টার আয়ান, আমরা সিসিটিভি ফুটেজ রিকভার করার চেষ্টা করছি, তবে সিকিউরিটি গার্ডের স্টেটমেন্ট অনুযায়ী আগুন লাগার আধা ঘন্টা আগে একজন মহিলাকে ফ্যাক্টরি এরিয়া দেখা গিয়েছিল। মহিলা? কে তিনি? গার্ড তাকে চিনত না, তবে সে বলেছিল মহিলাটি বেশ হাই প্রোফাইল মনে হচ্ছিল। মুখে মাস্ক ছিল, কিন্তু তার হাতে একটি নীল রঙের ফাইল ছিল। নীল রঙের ফাইল? আয়ান চমকে উঠল। শায়লার হাতে সে প্রায় নীল রঙের ফাইল দেখেছে। আর শায়লা গতকালই বলেছিল সে সাজেক যাচ্ছে না, কিন্তু সে ফ্যাক্টরির রাস্তা চেনে। আয়ান ইন্সপেক্টরের দিকে তাকালো। ইন্সপেক্টর, আমি সন্দেহ করছি কাউকে, কিন্তু প্রমাণ ছাড়া নাম বলতে চাই না। আপনারা ওই পলাতক গার্ডকে খুঁজুন, তাকে পেলেই সব পরিষ্কার হবে। আমরা চেষ্টা করছি, তবে একটা কথা, আপনার কোনো ব্যবসায়িক শত্রু বা পারিবারিক শত্রু আছে কিনা ভেবে দেখবেন।
পুলিশ চলে যাওয়ার পর আয়ান সোফায় হেলান দিয়ে বসলো। তার মাথায় তখন শায়লার নামটাই ঘুরছে। ঠিক সেই মুহূর্তে কলিং বেল বেজে উঠল। কাজের মেয়ে দরজা খুলতে শায়লা হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকলো। তার চোখে মুখে মেঘই উদ্বেগ। ও মাই গড আয়ান, আমি খবরটা শুনে ছুটে এসেছি। তুমি ঠিক আছো তো? কত বড় ক্ষতি হয়ে গেল, আমি তো বিশ্বাসই করতে পারছি না। শায়লার অভিনয় দেখে তুলির গা চড়ে যাচ্ছে। সে সিঁড়ি দিয়ে নামছিল। শায়লাকে দেখে সে থমকে দাঁড়ালো। আয়ান শায়লার দিকে তাকালো। তার দৃষ্টিতে কোনো আবেগ নেই, আছে শুধু ঘৃণা। তোমার বিশ্বাস হওয়ারই কথা শায়লা, কারণ খবরটা তো তোমার অজানা থাকার কথা না। মানে তুমি কি বলতে চাইছো আয়ান? আমি জানবো কি করে? আমি তো বাসায় ছিলাম। তাহলে কাল রাতে ফ্যাক্টরি এরিয়ায় নীল ফাইল হাতে কে ছিল? শালার মুখটা মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু সে দ্রুত নিজেকে সামনে নিল। কি অদ্ভুত! আমি কেন ফ্যাক্টরিতে যাব? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে টেনশনে? আমি তোমার শুভাকাঙ্ক্ষী আয়ান। শুভাকাঙ্ক্ষী হলে কেউ হানিমুনে যাওয়ার সময় বলে না সাবধানে থেকো, বিপদ হতে পারে? আপনি জানতেন কিছু একটা হবে। তুলে সোজা এসে শায়লার সামনে দাঁড়ালো। আজ আর সে সেই ভীতু মেয়েটি নয়। তার স্বামীর ওপর আসা বিপদের কারণ সে খুঁজে বের করবেই। এই পিচ্ছি মেয়ে, বউদের কথার মাঝখানে কথা বলবে না। আয়ান, তুমি ওকে শাসন করতে পারো না? ও যা বলেছে ঠিকই বলেছে। আর শাসন তো তোমাকে করা উচিত শায়লা। আমার কাছে প্রমাণ আসুক, যদি দেখি এর পেছনে তোমার হাত আছে, তবে ভুলে যেও না আমি কে। চৌধুরী পরিবারের ক্ষতি করে কেউ পার পায় না। তুমি আমাকে থ্রেট দিচ্ছ আয়ান? তবে এই সামান্য একটা মেয়ের কথায়? ঠিক আছে, আমিও দেখব তুমি এই ধ্বংসস্তূপ থেকে কিভাবে ওঠো। আমার সাহায্য ছাড়া তুমি দাঁড়াতে পারবে না। তোমার সাহায্যের আমার দরকার নেই, আমার পাশে আমার স্ত্রী আছে। গেট আউট। শায়লার রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেল। যাওয়ার সময় সে তুলির দিকে এমনভাবে তাকালো যেন তাকে ভস্ম করে দেবে। তুলি ভয় পেল না। সে আয়নের কাঁধে হাত রাখলো। ওই কাজটা করেছে তাই না? প্রমাণ দরকার তুলি, প্রমাণ ছাড়া ওকে ধরা যাবে না, ও খুব ধূর্ত। সারাদিনের ধকল শেষে আয়ান আবার ক্লান্ত। সে বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। তুলি সাবান নিয়ে ভেজা চুলে ঘরে ঢুকলো। তার পরনে একটা সাদা রঙের সুতি শাড়ি তাকে স্নিগ্ধ দেখাচ্ছে। সে আয়নের পাশে এসে শুয়ে পড়লো এবং আয়নের বুকে মাথা রাখলো। কি ভাবছো? ভাবছি নতুন করে শুরু করার কথা, কিন্তু ফান্ড দরকার। ব্যাংক লোন প্রসেস করতে সময় লাগবে, ততদিনে অর্ডারগুলো ক্যান্সেল হয়ে যাবে। আমার গয়নাগুলো আছে আয়ান, বিয়ের সব গয়না আর বাবার দেওয়া গয়না, ওগুলো বিক্রি করে দাও। কি বললে? পাগল হয়েছো তুমি? পাগল হইনি। এই গয়না দিয়ে আমি কি করব যদি তুমিই ভালো না থাকো? এগুলো বিক্রি করলে অনেক টাকা পাবে, তুমি মেশিনগুলো ঠিক করতে পারবে। আয়ান উঠে বসলো। সে তুলির দিকে তাকালো। এই মেয়েটার কতভাবে তাকে ঋণী করবে? 19 বছরের একটা মেয়ে নিজের শখ আহ্লাদ বিসর্জন দিতে চাইছে তার জন্য। আয়ানের চোখ ভিজে এলো। সে তুলির হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। তুলি, আমি মরে গেলেও তোমার গয়নায় হাত দেব না। ওগুলো তোমার। আমার সামর্থ্য আছে, আমি আবার সব গড়ে তুলব। কিন্তু তোমার এই কথাটা, এটা আমাকে যে সাহস দিল তা কোটি টাকার চেয়েও বেশি। কিন্তু আয়ান। কোনো কিন্তু না। শোনো, আজ একটা প্রমিস করতে হবে। কি? পরিস্থিতি যাই হোক, কখনো নিজের হাসিটা মলিন হতে দেবে না। তোমার এই হাসিটাই আমার বেঁচে থাকার অক্সিজেন। তুলি হাসলো। সে ভুবন ভোলানো হাসি। আয়ানা নিজেকে ধরে রাখতে পারল না। সে তুলিকে বিছানায় শুয়ে দিয়ে তার উপর ঝুঁকে এলো। বাইরের পৃথিবীর সব টেনশন, সব ষড়যন্ত্র ওই 4 দেয়ালের বাইরে। এখানে শুধুই তারা দুজন। আয়ান তুলির ঠোঁটের গভীর চুম্বন এঁকে দিল। এই চুম্বনে কোনো কামনার চেয়েও বেশি ছিল কৃতজ্ঞতার ভালোবাসা। তুলি আয়ানের গলা জড়িয়ে ধরল। আই লাভ ইউ মাই লিটল কুইন। তুমি সত্যিই বড় হয়ে গেছো। আমি তো আগেই বলেছিলাম, তুমিই তো মানোনি। মেনে নিলাম, আজ থেকে তুমিই আমার বস। আয়নের কথায় তুলি খিলখিল করে হেসে উঠল। সে হাসির শব্দে আয়নের বুকের সব ভার নেমে গেল। সে তার বুকে আদরে আদরে ভরিয়ে দিতে লাগলো। তাদের ভালোবাসার এই উষ্ণতা যেন নতুন করে বাঁচার স্বপ্ন বুনছে। ফ্যাক্টরি হয়তো পুড়ে গেছে, কিন্তু তাদের ভালোবাসার ঘর আগের চেয়েও মজবুত হয়েছে। তবে শান্তি কি এত সহজে আসবে? শায়লা কি চুপ করে থাকবে, নাকি সে আরো ভয়ঙ্কর কোনো চাল চালবে? কারণ আয়ান জানে না শায়লা শুধু ফ্যাক্টরি নয়, তাদের সম্পর্কটাকেই পুড়িয়ে ছাই করতে চায়। আর তার হাতে এখন এমন একটা ট্রাম্প কার্ড আছে যা আয়ান
কল্পনাও করতে পারছে না। স্যার, সেটাকে আমরা ধরে ফেলেছি। ও এখন পুলিশ কাস্টডিতে। প্রথমে কিছুই বলতে চাইছিল না, কিন্তু একটু চাপ দিতেই তোতা পাখির মতো সব স্বীকার করেছে। ও কার নাম বলেছে মিস্টার খান? আমি শুধু নামটা শুনতে চাই। স্যার, নামটা শুনলে হয়তো আপনি বিশ্বাস করবেন না, কিন্তু ও প্রমাণ হিসাবে একটা অডিও রেকর্ড দিয়েছে। ওই রেকর্ডিংয়ে সব পরিষ্কার, ষড়যন্ত্রকারী আর কেউ নয়, আপনার পরিচিত কেউ। বিশ্বাস করার জন্য আমি প্রস্তুত। আপনি শুধু ওই ছেলেকে আর রেকর্ডিংটা নিয়ে সোজা আমার বাসায় চলে আসুন। আজ রাতেই ফয়সালা হবে। ফোনের ওপাশ থেকে লাইন কেটে গেল। আয়ান তার রিভলভিং চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করলো। গত 1 মাস ধরে সে পাগলের মতো খেটেছে। পুড়ে যাওয়া ফ্যাক্টরি আবার দাঁড় করানোর জন্য দিন রাত এক করে দিয়েছে। তার চোখের নিচে কালশিটে পড়ে গেছে, চেহারা ভেঙে গেছে, কিন্তু তার এই লড়াইয়ে ছায়ার মতো পাশে ছিল তুলি। এই 19 বছরের মেয়েটা যে এতটা শক্ত হতে পারে তা আয়ান আগে কখনো ভাবেনি। সে সময় মতো আয়ানকে খাইয়ে দিয়েছে, তার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ি দিয়েছে, এমনকি নিজের জমানো হাত খরচের টাকা দিয়ে অফিসের ছোটোখাটো বিল মিটিয়েছে। ঘড়ির কাঁটা তখন রাত 10টা ছুঁই ছুঁই। অফিসের ফ্লোর প্রায় ফাঁকা, শুধু আয়নের কেবিনে আলো জ্বলছে। আয়ন চোখ খুলে টেবিলে রাখা তুলে ছবির দিকে তাকালো। এই মেয়েটার জন্য আজকে হার মানেনি। আজ রাতে ষড়যন্ত্রকারীর মুখোশ খুলে ফেলা হবে। ঠিক তখনই অফিসের দরজা ঠেলে ভেতরে ঢুকলো তুলি। তার হাতে একটা টিফিন ক্যারিয়ার, পরনে সালোয়ার কামিজ, চুলগুলো বেনি করা। তাকে দেখে আয়ানের ক্লান্ত মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। তুমি কি বাড়ি যাবে না? রাত 10টা বাজে, মা চিন্তা করছেন আর কত কাজ করবে। যাবো তো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি আসবে জানতাম। মিথ্যে কথা, তুমি ফাইলের ভেতরে ডুবেছিলে। চলো, আজ আমি গাড়ি চালাবো, তুমি রেস্ট নিবে। তুমি গাড়ি চালাবে? তাহলে তো আজই জীবনের শেষ দিন হবে। এই, আমি এখন ভালো ড্রাইভ করতে পারি। ড্রাইভার চাচা আমাকে শিখিয়েছেন, তুমি বিশ্বাস করো না? করি বাবা করি, কিন্তু আজ রিস্ক নেব না। আজ একটা বিশেষ রাত, আজ ড্রাইভারই চালাক। চলো। আয়ান উঠে দাঁড়িয়ে নিজের কৌটাটা গায়ে জড়ালো, তারপর তুলির হাতটা শক্ত করে ধরল। তুলি অবাক হয়ে আয়ানের দিকে তাকালো। আয়ানের চোখে আজ এক অন্যরকম দৃঢ়তা, যেন কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তুলি বুঝতে পারল কিছু একটা ঘটতে যাচ্ছে, কিন্তু যে কোনো প্রশ্ন করলো না, শুধু আয়নের হাতটা শক্ত করে ধরল। রাতের নিস্তব্ধতা ভেঙে তাদের গাড়ি যখন চৌধুরী ভিলার গেট দিয়ে ঢুকলো, তখন ঘড়িতে রাত 11টা। ড্রয়িং রুমে পিন পতন নীরবতা। আশরাফ চৌধুরী, রেহানা বেগম, নেহা, সাদিয়া সবাই সোফায় বসে আছে। তাদের সবার মুখ গম্ভীর। আয়ান সোফার মাঝখানে গিয়ে বসলো তার পাশে তুলে, আর তাদের ঠিক উল্টো দিকের সোফায় বসে আছে শায়লা। শায়লা আজ এসেছে আয়ানকে সহানুভূতি দেখাতে বা হয়তো পরিস্থিতি দেখতে, কিন্তু সে জানে না আজ তার খেলা শেষ হতে চলেছে। মিস্টার খান এক কোণে দাঁড়িয়ে আছেন, তার পাশে সেই পলাতক সিকিউরিটি গার্ড মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পরিবেশটা ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। আয়ান, তুমি কি পাগল হয়ে গেলে? এই চোরটাকে এখানে কেন এনেছো? আর পুলিশ ডাকার কী দরকার ছিল? ও তো সামান্য একটা গার্ড, ওকে পুলিশের হাতে দিলেই তো হতো। ও সামান্য গার্ড হতে পারে শাইলা, কিন্তু ও অনেক বড় একটা সত্য জানে, যে সত্যটা তুমি অনেক দিন ধরে লুকিয়ে রেখেছ। আমি আবার কি লুকাবো? তোমার মাথাটা সত্যিই গেছে। বিজনেসের লস তোমাকে পাগল করে দিয়েছে আয়ান। লস আমাকে পাগল করেনি, বরং চোখ খুলে দিয়েছে। মিস্টার খান, রেকর্ডিংটা প্লে করুন, সবার শোনা দরকার। এদিকে মিস্টার খান পকেট থেকে মোবাইল বের করে একটা অডিও ক্লিপ প্লে করলেন। সারা ঘরে শায়লার কণ্ঠস্বর স্পষ্টভাবে শোনা গেল। রেকর্ডিংয়ে শায়লা স্পষ্ট নির্দেশ দিচ্ছে কিভাবে সিসিটিভি ক্যামেরা বন্ধ করতে হবে এবং কোথায় আগুন লাগাতে হবে। রেকর্ডিং শেষ হতেই ড্রয়িং রুমে বজ্রপাতের মতো স্তব্ধতা নেমে এলো। শায়লার মুখটা কাগজের মতো সাদা হয়ে গেছে, সে কাঁপছে। রেহানা বেগম বিশ্বাস করতে পারছেন না যে তার বোনের মেয়ে এমন জঘন্য কাজ করতে পারে। শায়লা পালানোর পথ খুঁজছে, কিন্তু দরজায় পুলিশ দাঁড়িয়ে। সাইলা, ছি, তুই এটা করলি? আমাদের খেয়ে পড়ে আমাদের এই পিঠে ছুরি মারলি? তোকে আমরা মেয়ের মতো দেখতাম। হ্যাঁ করেছি, বেশ করেছি। কেন করব না? আমি আয়ানকে ভালোবাসতাম, ছোটবেলা থেকে আমি ওকে চেয়েছি। আর ওকে করলো, বিয়ে করলো ওর বস্তি মেয়েটাকে। একটা পিচ্ছি,
আনস্মার্ট মেয়ে, যার কোনো যোগ্যতাই নেই আয়নের পাশে দাঁড়ানোর। আপনি আমাকে ঘৃণা করেন বলে আমার স্বামীর এত বড় ক্ষতি করলেন, হাজার হাজার শ্রমিকের পেটে লাথি মারলেন। এটা ভালোবাসা না, এটা অসুস্থতা। আপনার চিকিৎসার দরকার। তুলি উঠে দাঁড়িয়ে শায়লার মুখোমুখি হলো। তার চোখে আগুন। শায়লার রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে তেড়ে এলো তুলির দিকে। সে হাত তুলল তুলিকে মারার জন্য। চুপ কর তুই, তোর জন্যই আজ আমার এই অবস্থা। তুই যদি না আসতিস আয়ন আমার হতো। সব তোর দোষ। খবরদার শায়লা, তুলির গায়ে হাত তোলার সাহস করবি না, হাত ভেঙে দেব আমি। আয়ান বাঘের মতো গর্জন করে উঠল। সে এক ঝটকায় শায়লার হাতটা ধরে মুচড়ে দিল। শায়লা ব্যথায় কুঁকড়ে গেল। আয়নের চোখে আজ কোনো দয়া নেই, আছে শুধু ঘৃণা। সে শায়লাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। তুই ভালোবাসা কি বুঝবি শায়লা? তুই তো স্বার্থপর। তুই চেয়েছিস আমাকে দখল করতে, আর তুলি চেয়েছে আমাকে ভালো রাখতে। তুই আমার সম্পদ দেখেছিস, আর তুলি আমার মন দেখেছে। আজ আমার ফ্যাক্টরি পুড়ে গেছে, কিন্তু আমি আবার ঘুরে দাঁড়াবো, কারণ আমার পাশে তুলি আছে। কিন্তু তুই আজ একা। তোর টাকা, তোর অহংকার সব আজ মাটিতে মিশে গেছে। আয়ান, আমাকে মাফ করে দাও। আমি রাগের মাথায় করে ফেলেছি। পুলিশ ডেকো না প্লিজ, আমার কেরিয়ার শেষ হয়ে যাবে। আমি ভিক্ষা চাইছি। তোর ক্যারিয়ার তো সেদিনই শেষ হয়ে গেছে যেদিন তুই অপরাধের পথ বেছে নিয়েছিলি। ইন্সপেক্টর, ওকে নিয়ে যান। আমি চাই ওর কঠোর শাস্তি হোক, কোনো ছাড় দেবেন না। পুলিশ এসে শায়লাকে হাত করা পড়ালো। শায়লা কাঁদতে কাঁদতে ক্ষমা চাইলো, কিন্তু কেউ তার দিকে ফিরেও তাকালো না। পাপের শাস্তি তাকে তো পেতেই হবে। শায়লাকে নিয়ে পুলিশ চলে যাওয়ার পর রেহানা বেগম কান্নায় ভেঙে পড়লেন। সাদিয়া তাকে সান্ত্বনা দিচ্ছে। তুলে গিয়ে শাশুড়িকে জড়িয়ে ধরল। বাড়ির পরিবেশটা ভারী হয়ে উঠেছে, কিন্তু একই সাথে এক ধরনের স্বস্তিও ফিরে এসেছে। মা, কাঁদবেন না। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আমাদের পরিবারের ওপর থেকে কালো ছায়া সরে গেছে। আমরা আবার সব ঠিক করে ফেলবো। তুই ঠিক বলছিস মা, তুই আমাদের লক্ষ্মী। আজ তুই না থাকলে আইন তো বাঁচতই না। আল্লাহ তোকে দীর্ঘজীবী করুন। মা, তোমরা এখন রেস্ট নাও। অনেক রাত হয়েছে, কাল থেকে আমাদের নতুন যুদ্ধ শুরু। আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হবে। ঝড়ের রাত কেটে গিয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে। জানলার ফাঁক দিয়ে আসা আলোয় আয়ান আর তুলির মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। ষড়যন্ত্রের জাল ছিঁড়ে তারা এখন মুক্ত, কিন্তু তাদের আসল পরীক্ষা এখনো বাকি। এর মধ্যে 6টি মাস পার হয়ে গেছে। ক্যালেন্ডারে পাতা উল্টে সময় অনেক দূর এগিয়ে গেছে। চৌধুরী টেক্সটাইল এখনো আগের চেয়েও জমজমাট। নতুন মেশিন বসেছে, প্রোডাকশন দ্বিগুণ হয়েছে। আয়ান দিন রাত পরিশ্রম করেছে, আর তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে তুলি। সে এখন আর শুধু ঘরের বউ নয়, সে ভার্সিটির পড়াশোনায় পাশাপাশি অফিসেও সময় দিচ্ছে। স্টাফদের কাছে সে এখন ছোট ম্যাম হিসেবে পরিচিত। আজ ফ্যাক্টরি রিওপেনের দিন। বিশাল আয়োজন করা হয়েছে। আলোর রোশনাইয়ে ফ্যাক্টরি চত্বর ঝলমল করছে। স্যার, সব রেডি। মিনিস্টার সাহেব চলে এসেছেন। আপনার ম্যাম স্টেজে আসুন, সবাই আপনাদের জন্য অপেক্ষা করছে। আসছি। তুলি কোথায়? ওকে দেখছি না যে। ম্যাম তো ওয়ার্কারদের সাথে কথা বলছেন, ওই যে ওইদিকে। আয়ান স্টেজ থেকে নেমে এলো। সে দেখল তুলি একদল মহিলা শ্রমিকের মাঝখানে দাঁড়িয়ে হাসি মুখে কথা বলছে। তার পরনে একটা হালকা বেগুনি রঙের জামদানি শাড়ি, খোপায় বেলি ফুলের মালা। তাকে দেখে মনে হচ্ছে যেন কোনো দেবী মূর্তি। আয়ান মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। এই 6 মাসে তুলি অনেক বদলে গেছে। তার সেই চঞ্চলতা এখনও আছে, কিন্তু তার সাথে যোগ হয়েছে এক অদ্ভুত গম্ভীর আর দায়িত্ববোধ। আয়ান এগিয়ে গিয়ে তুলির কাঁধে হাত রাখল। ম্যাম, মিটিং কি শেষ? আমাদের স্টেজে যেতে হবে নাকি আমি একাই যাব? ও, চলো। আমি আসলে ওদের সমস্যার কথা শুনছিলাম। ওদের জন্য একটা ডে কেয়ার সেন্টার করা খুব জরুরি আয়ান। ওরা কাজ করতে পারে না বাচ্চাদের জন্য। যাও হুকুম মহারানী, কালই কাজ শুরু হবে। এবার চলো, সবাই অপেক্ষা করছে। তারা দুজন হাত ধরাধরি করে স্টেজে উঠল। হাজার হাজার ক্যামেরা ফ্ল্যাশ তাদের উপর পড়ল। আয়ান মাইক্রোফোন হাতে নিল। তার চোখে আজ বিজয়ের আনন্দ, আর সেই আনন্দের মূল কারিগর তার পাশে দাঁড়িয়ে। শুভ সন্ধ্যা। আজ আমি এখানে দাঁড়িয়ে আছি, এটা আমার একার কৃতিত্ব নয়। যখন আমার সব পুড়ে ছাই হয়ে গিয়েছিল, তখন একজন মানুষ আমাকে ছাই থেকে উঠে দাঁড়াতে শিখিয়েছে। সে আমার স্ত্রী, আমার পার্টনার, আমার শক্তি তুলি।
এই সাফল্য আমি তাকে উৎসর্গ করলাম। পুরো হল করতালিতে ফেটে পড়ল। তুলি লজ্জায় লাল হয়ে গেল। আয়ান সবার সামনেই তুলিকে জড়িয়ে ধরল। তুলির চোখে আনন্দশ্রু। সে আয়নের বুকে মুখ লুকালো। তুমি আমাকে এতটা সম্মান দিলে, আমি কি এর যোগ্য? আমি তো শুধু পাশে ছিলাম। তুমি এর চেয়েও বেশি কিছুর যোগ্য। তুমি আমার জীবনটাকে পূর্ণ করে দিয়েছো। তুমি না থাকলে আমি আজ এখানে থাকতাম না। অনুষ্ঠান শেষে বাড়ি ফিরতে ফিরতে মাঝরাত হয়ে গেল। আজ আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। চৌধুরী বিলার ছাদে এক মায়াবী পরিবেশ। আয়ান আর তুলি দোলনায় বসে আছে। চারপাশ নিস্তব্ধ। ঝিঝি পোকার ডাক আর বাতাসের শোষ শব্দ। তুলি আয়নের বুকে মাথা রেখে শুয়ে আছে। আয়ান তার চুলে বিলি কেটে দিচ্ছে। তাদের ক্লান্তি যেন এই নিস্তব্ধতায় ধুয়ে মুছে যাচ্ছে। আয়ান, একটা কথা বলবো? রাগ করবে না তো? বলো, তোমার কথায় আমি কি রাগ করতে পারি? আমাদের জীবনটা গল্পের মতো, তাই না? দুঃখ, কষ্ট, ষড়যন্ত্র সব পেরিয়ে আজ আমরা সুখে আছি, ঠিক যেন রূপকথা। সব গল্পের শেষটা সুন্দর হয় না তুলি, কিন্তু আমাদের গল্পটা আমরা সুন্দর করে সাজিয়েছি আমাদের ভালোবাসা দিয়ে। আর এই গল্পে তুমি আমার রাজকন্যা। জানো, শাপলা আপুর জন্য আমার খারাপ লাগে। উনি যদি ভালোবাসা বুঝতেন তাহলে আজ জেলে থাকতেন না। হিংসা মানুষকে শেষ করে দেয়। ওসব বাদ দাও। আজকের এই সুন্দর রাতে আমি কোনো নেগেটিভ কথা শুনতে চাই না। আজ আমি শুধু তোমাকে শুনতে চাই, তোমার নিঃশ্বাসের শব্দ শুনতে চাই। আমাকে শুনবে? আমার হৃদস্পন্দন শুনতে পাচ্ছ? পাচ্ছি। এটা বলেছে আয়ান, আয়ান, আয়ান। তোর ওটা বলছে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। তুমি কিচ্ছু বোঝো না। আয়ান তুলির মুখটা তুলে ধরল। চাঁদের আলোয় তুলির চোখ দুটো তারার মতো জ্বলছে। আয়ান আলতো করে তুলির কপালে চুমু দিল, তারপর চোখে নাকে। তুলি আবেশে চোখ বন্ধ করে ফেলল। আয়ানের প্রতিটি স্পর্শে তুলে অনুভব করেছে এক স্বর্গীয় সুখ। সে আয়নের গলা জড়িয়ে ধরে তাকে আরো কাছে টেনে নিল। তাদের মাঝখানে দূরত্বটুকু ঘুচে গেল। তুলি, তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার আছে, চোখ বন্ধ করো। কি সারপ্রাইজ? এক্ষুনি? প্রশ্ন করো না, চোখ বন্ধ করো। পকেটে হাত দিয়ে দেখো। তুলি আয়নের পকেটে হাত দিল। একটা ছোট্ট মখমলের বক্স। সে বাক্সটা খুলল। ভেতরে একটা ডায়মন্ডের আংটি জল জল করছে। চাঁদের আলোয় সেটা চিকচিক করছে। এটা তো... এটা সেই আংটি যেটা আমি তোমাকে বিয়ের দিন দিতে চেয়েছিলাম, কিন্তু তখন তুমি আমাকে পছন্দ করতে না বলে দেইনি। আজ দিচ্ছি। উইল ইউ ম্যারি মি অ্যাগেইন মিসেস চৌধুরী? আবার কি তুমি আমার হবে? ইয়েস, ইয়েস, 1000 বার ইয়েস। আমি জনম জনম তোমার হতে চাই। আয়ান আংটিটা তুলির আঙুলে পরিয়ে দিল। তুলি খুশিতে আয়ানকে জাপটে ধরল। আয়ানও তাকে শক্ত করে ধরে রাখলো। তাদের ভালোবাসার এই মূর্তিটা সাক্ষী হয়ে রইল আকাশের চাঁদ আর তারারা। আয়ান তুলির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এবার কিন্তু আর কোনো বাধা নেই। আজ তুমি শুধুই আমার। আজ আর কোনো অজুহাত চলবে না। আমি তো সবসময় তোমার ছিলাম, অজুহাত তো তুমি দিতে। আয়ান তুলিকে পাঁজাগোলা করে কোলে তুলে দিল। তুলি চমকে উঠে আয়নের গলা জড়িয়ে ধরল। আই, কি করছো? নামাও, কেউ দেখে ফেলবে। ছাদের দরজা তো খোলা। ছাদে কেউ নেই, আর থাকলেও দেখুক। আমি আমার বউকে ভালোবাসছি, কোনো ক্রাইম তো করছি না। আর আজ আমি তোমাকে নামাবো না। আয়ান তুলিকে নিয়ে দোলনা থেকে নামলো না, বরং ছাদের এক কোণে যেখানে ছায়া পড়েছে সেখানে দাঁড়িয়ে রইল। সে তুলির ঠোঁট নিজের ঠোঁট মিলিয়ে দিল। দীর্ঘ গভীর এক চুম্বন। তুলি তার সবটুকু ভালোবাসা উজাড় করে দিল এই চুম্বনে। আয়নের হাত তুলির কোমরে ভাঁজে খেলে বেড়াচ্ছে। তুলির নিঃশ্বাস ভারী হয়ে আসছে। সে আয়নের শার্টের কলার খামচে ধরে নিজের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। আজকের এই রাত শুধুই তাদের। কোনো শায়লা নেই, কোনো আগুন নেই, কোনো দুশ্চিন্তা নেই। আছে শুধু দুটি শরীর আর একটি আত্মার মিলন। চলো ঘরে যাই, রাত বাড়ছে। চলো। আয়ান তুলিকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। তুলি আয়নের ঘাড়ে মুখ গুজে দিল। সে জানে এই মানুষটার বুকেই তার পৃথিবী। পিচ্ছি মেয়েটা আজ পূর্ণাঙ্গ নারীতে পরিণত হবে, আর তার রোমান্টিক বর তাকে দিয়েছে পৃথিবীর সমস্ত সুখ। বেডরুমে ঢুকে আয়ন দরজা বন্ধ করে দিল। নীলচে ড্রিম লাইটের আলোয় ঘরটা মায়াবী হয়ে আছে। সে তুলিকে বিছানায় শুয়ে দিয়ে তার উপর ঝুঁকে এলো। তুলির লজ্জা আজ ভেঙে গেছে ভালোবাসার জোয়ারে। সে আয়নের চোখে চোখ রেখে হাসল। সেই হাসিতে ছিল এক অদ্ভুত আমন্ত্রণ। আয়ান হাত দেরি করল না।
সে হারিয়ে গেল তার ভালোবাসার অতল গহ্বরে। বাইরে তখনও পূর্ণিমার চাঁদ হাসছে। চৌধুরী ভিলার প্রতিটি ইটের গায়ে লেগে আছে সুখের ছোঁয়া। আর এভাবে শেষ হলো তাদের সংগ্রামের অধ্যায়। আর শুরু হলো এক নতুন জীবনের পথ চলা, যেখানে ভালোবাসা ছাড়া আর কিছুর অস্তিত্ব নেই।